ভিনসেন্ট ভ্যান গগের জীবনী নিয়ে আরভিং স্টোনের লেখা উপন্যাস লাস্ট ফর লাইফ প্রকাশিত হয় 1934 সালে। আপনি গল্পের ক্যারাভ্যানে সেই উপন্যাসটিরই বঙ্গানুবাদ শুনছেন। অনুবাদ করেছেন নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়। শুরু হচ্ছে লাস্ট ফর লাইফের বঙ্গানুবাদ জীবন পিয়াসার তৃতীয় পর্ব। কেরোসিন লণ্ঠনের মৃদু আলো, কাঠের ঘরের কোণে কোণে আবছা অন্ধকার। ভিনসেন্টের চোখে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে থিও বললে, তোমার সম্বন্ধে যত কথা উঠছে ভিনসেন্ট, তার সব আত্মীয় স্বজনের কথা, আমার কথা নয়। আমি এখানে এসেছিলাম এই ভেবে যে দেখি তোমাকে ধরে নিয়ে গিয়ে কোনো চাকরিতে লাগিয়ে দিতে পারি কিনা। আমার সম্বন্ধে যারা যা ভাবছে তারা তা ভাববেই, কিন্তু তুমি যে আমার মতো হওনি, কর্মী হয়ে কৃতী হয়েছ, সকলে তোমার সুখ্যাতি করছে, এতেই আমার আনন্দ। তবু শেষ পর্যন্ত বলবো, আমার উপর তুমি অন্তত একটু আস্থা রেখো থিও। থিও বললে, ছোটবেলা থেকে তুমি আমার আদর্শ ছিলে, তোমার হাত ধরে আমি বেরিয়েছি। সে যেমন জীবনে কখনো ভুলবো না, তেমনি তোমার উপর আস্থাও কখনো আমার যাবে না। অকপট আনন্দে উদ্ভাসিত মুখে ভিনসেন্ট উত্তর দিলে, অনেক দাম তুমি দিলে থিও, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। হঠাৎ যেন সব ভাবনমত্ততা ঝেড়ে ফেলল থিও। শোনো ভিনসেন্ট, এবার কাজের কথায় আসা যাক। তোমার এত কথার ফাঁকে ফাঁকে আসল ব্যাপার আমার যা মনে হয়েছে তা হচ্ছে এই যে, তুমি নির্দিষ্ট কোনো একটা কাজ করতে চাও, যে কাজে তুমি তৃপ্তি পাবে, যে কাজের সাধনায় তুমি মুক্তি পাবে। কিন্তু কি সে সাধনা? তুমি জানো, আমার মাইনে গত 1.5 বছরে 2 বার বেড়েছে। টাকা নিয়ে আমি কি করব জানি নে। তুমি যা চাও আমি তোমাকে দেব। অসচ্ছলতার কথা তুমি ভাবতে পারবে না, অভাবে তুমি হাত গুটিয়ে বসে থাকতেও পারবে না। কি তুমি চাও আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করছি ভেবো না। মনে করো আমরা দুজনে ব্যবসা করছি, আমি দেব মূলধন, তুমি দেবে কাজ। তোমার কাজের দামটা আমি এখন দেব, সময় যখন আসবে আমার লাভ আমি ঠিক পুষিয়ে নেব। মতি স্থির করে বলো, সারা জীবনের মতো এই ব্যবসায় আমার সঙ্গে তুমি লাগতে চাও? জানলার ধারে ভিনসেন্টের গোছা গোছা স্কেচগুলো। বিকেলবেলা থিও ওগুলো দেখছিল। ওগুলোর দিকে তাকালো ভিনসেন্ট। মন দুলছে কেমন একটা অবিশ্বাস্য সম্ভাবনার আশা নিরাশার দোলায়। বিস্ময়ে বড় বড় হয়ে উঠছে চোখ। সত্যি? এ কি সত্যি হবে? খুঁজবে দুর্ভাবনা, সাধনার পথ হবে নিত্য নিষ্কণ্টক। অস্ফুট গলায় সে বললে, এই কথাই আমি তোমাকে এতক্ষণ বলতে চাইছিলাম, কিন্তু পেরে উঠছিলাম না থিও। ভিনসেন্টের দৃষ্টি অনুসরণ করে ছবিগুলোর দিকে থিও তাকালো। বললে, আমি কিন্তু অনেক আগেই বুঝতে পেরেছিলাম। উত্তেজনায় আনন্দ আবেগে থরথর করে কাঁপতে লাগলো ভিনসেন্ট। অন্ধ নিদ্রার তমসা থেকে সে যেন হঠাৎ জেগে উঠেছে, চোখ মেলেছে নবজীবনের সূর্যোদয়। আমি যে কিছুতেই মুখ ফুটে বলতে পারছিলাম না, তবু তুমি বুঝতে পেরেছিলে থিও। শোনো থিও, এতদিন পরে সত্যি আমার কাজ আমি খুঁজে পেয়েছি, আমার সারা জীবনের সাধনা। ছবি আমাকে চিরকাল ভয়ঙ্কর আকর্ষণ করেছে, কিন্তু নিজের হাতে কাগজ পেন্সিল ধরবার সাহসটুকু হয়নি। ভয় করত ছবি আঁকার খেয়াল হয়তো আমার আসল কাজের ক্ষতি করবে। অন্ধ ছিলাম আমি, ভুলেও বুঝিনি কি আমার আসল কাজ। এটা করেছি ওটা করেছি, আসল কাজের প্রকৃত প্রেরণাটাকে নিজের হাতে চেপে রেখে দিয়েছি। তাই এই 27 বছর বয়সেও আমার কিচ্ছু হলো না। কি এসে যায় ভিনসেন্ট, স্বাস্থ্য যদি আবার ফিরে পাও, মনের দৃঢ়তা নিয়ে যদি এগোতে পারো, তাহলে অন্য নতুন শিক্ষার্থীর চাইতে 1000 গুণ ভালো ফল পাবে তুমি। 27 বছর, সারা জীবন তো তোমার সামনে। হ্যাঁ,
অন্তত আরো 10টা বছর আমার হাতে আছে বলো। 10 বছরে কি কিছুই করে উঠতে পারবো না? আলবাত পারবে। প্রাণপণে লেগে যাও, আর যেখানে খুশি সেখানে গিয়ে থাকো। প্যারিস বলো, রুবেলস বলো, আমস্টারডাম, হেগ বলো, যেখানে তুমি যাবে আমাকে জানিও। মাসে মাসে আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব, যত বছরই তোমার লাগুক। আমি বলছি ভিনসেন্ট, তুমিই পারবে। ওহ থিও, মাসের পর মাস কি জঘন্য তিক্ততার মধ্যে আমার কেটেছে। বুকের মধ্যে খুঁড়ে খুঁড়ে চলেছি, খুঁজে চলেছি আত্মার অন্ধকারে কি আমার পথ, কি নিয়ে আমার সারা জীবন কাটবে। তারপর কি ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে আত্মোপলব্ধি। আর আমি ভয় পাবো না, আর আমি পিছু হটবো না। জীবনের এতগুলো নিষ্ফলা বছরের বিনিময়ে এই চরম সত্যটাকে আজ আমি আঁকড়ে ধরেছি। আমি শিল্পী হবই, শিল্প সাধনাই আমার ললাট লিখন। এই জন্যই অন্য যে কোনো কাজ আমি করতে গিয়েছি, হার হয়েছে আমার। থিও, থিও, এতদিনের বন্দিত্ব আমার ঘুচেছে, বন্ধ দ্বার তুমিই খুলে দিলে। থিও বললে, আর কোনো কিছুতেই কখনো আমাকে দূরে রাখতে পারবে না দাদা। আবার আমরা এক হয়েছি, তাই না? হ্যাঁ থিও, সারা জীবনের জন্যে। নাও, তুমি এখন কদিন বিশ্রাম করে একটু সুস্থ হয়ে ওঠো। তারপর যেখানে গিয়ে তুমি থাকতে চাও আমি তোমাকে সেখানেই রেখে আসব। বিছানা থেকে লাফিয়ে উঠল ভিনসেন্ট। কদিনের বিশ্রাম? কিসের জন্য? কি হয়েছে আমার? আজই রাত 9টায় রুবেলসের ট্রেন আছে একটা। উদ্দাম আগ্রহে সে জামা কাপড় পরতে শুরু করলো। থিও বললে, কি সর্বনাশ, তুমি পাগল হলে নাকি? আজ রাত্রে তুমি ট্রেনে যাবে কি করে? তোমার যে অসুখ। অসুখ সে হলো পুরনো ইতিহাস। এই মুহূর্তে আমার যতটা সুস্থ লাগছে, এত সুস্থ জীবনে কখনো লাগেনি। চটপট করে সব গুছিয়ে নাও থিও। হ্যাঁ, ব্যাস শুধু সাদা নতুন চাদরগুলো ব্যাগে ভরে নাও। 10 মিনিটের মধ্যে স্টেশনে যেতে হবে, মনে থাকে যেন। দেরি নেই। ইটেন। থিও আর ভিনসেন্ট একদিন একসঙ্গে কাটালো রুবেলসে। তারপর থিও গেল তার কর্মস্থান প্যারিসে, আর ভিনসেন্ট গেল বাবা মার কাছে ইটেনে। ভিনসেন্টের বোরিনেজের জীবনযাত্রা বাবা মা দুজনে কেউই পছন্দ করেননি। নিতান্ত নিজের সন্তান যদি না হতো, আর আত্মচোখে অবহেলা করা যদি অধর্ম না হতো, তাহলে থিওডোরাস এমনি ছেলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতেন না। অ্যানা কার্নেলিয়ার বিরাগের কারণ অন্য। যে জীবন একদিন ছেলে যাপন করেছে, তাতে সে সফল হোক বা নাই হোক, সুখী তো হয়নি, দুঃখই পেয়েছে। মা হয়ে কি সহ্য করা যায়? ভিনসেন্ট দেখল বাবার মাথার চুল আরো সাদা হয়ে গেছে, ডান চোখের পাতাটা আরো ঝুলে পড়েছে চোখের উপর। শরীরটা তার অনেক শুকিয়েছে, সঙ্গে সঙ্গে যেন চুপসে গেছে আগেকার ব্যক্তিত্ব। মার চেহারায় কিন্তু আগের চেয়ে অনেক বেশি শক্তির পরিচয়, অনেক বেশি আকর্ষণ। বয়সের সঙ্গে সঙ্গে শরীর আরও যেন ভরে উঠেছে, আরও বিকশিত হয়েছে মধুর মাতৃত্ব। মুখের রেখায় আর ওষ্ঠের হাসিতে ক্ষমার কারুণ্য, চোখের মৃদু কোমল দৃষ্টিতে সহজ আনন্দ আর সৌন্দর্যের নিত্য অভিনন্দন। প্রথম কদিন কাটল আদর যত্নে, ভোজনে আর অলস বিশ্রামে। কাজের মধ্যে গ্রামের কিনারে মাঠে মাঠে ঘুরে বেড়ানো, সকালে সন্ধ্যায়। বোরিনেজের দুঃস্বপ্ন ঘুচে গেল চোখ থেকে, শরীরও সেরে উঠল তাড়াতাড়ি। ইতিমধ্যে ঘনিয়ে এলো বর্ষা ঋতু। একদিন ভোরবেলা আনা কর্নেলিয়া রান্নাঘরে এসে দেখেন ভিনসেন্ট উনুনটা জ্বেলেছে। আগুনের গরম তাতের কাছে পা রেখে কোলের উপর একটা পেন্সিল স্কেচ নিয়ে বসে আছে। স্কেচটা আসলে একটা সুপরিচিত ছবির কপি। এ কি ভিনসেন্ট, এত সকাল সকাল উঠেছিস যে? বাহ, কি যে বলো মা, সকাল কই, এবার থেকে কাজ করবো যে। কাজ? ও মা, উনুন জ্বালাবার জন্য তোর দরকার আবার কিসের? ও কাজ নয় মা, ড্রয়িং করার কথা বলছিলাম। স্কেচটা উঁকি দিয়ে দেখলেন আনা কর্নেলিয়া। খেলার ছলে ছবির বই কপি করার শিশুর প্রচেষ্টা যেন।
তুই কি ছবি আঁকতে শিখেছিস নাকি ভিনসেন্ট? ঠিক বলেছ। ভিনসেন্ট মাকে মনের কথা খুলে বললে। থিও যে তাকে সাহায্য করবে কথা দিয়েছে সে কথাও বললে। খুশি হলেন আনা কর্নেলিয়া। তাড়াতাড়ি পাশের ঘর থেকে একখানা চিঠি নিয়ে এসে বললেন, তোমার মামা অ্যাটন মব একজন শিল্পী, ছবি আঁকিয়ে বলে খুব নাম, টাকাও করেছে খুব। সেদিন ওই চিঠিখানা ওর শাশুড়ির কাছ থেকে পেয়েছি। লিখেছেন গলিপসে মিনাহার স্টারস্টিক নাকি ওর একখানা ছবি 500-600 গিল্ডারে বিক্রি করেন। ঠিকই, মব আধুনিক নামকরা শিল্পীদের একজন বটে। আচ্ছা ভিনসেন্ট, এমনি একখানা ছবি আঁকতে কদিন লাগে? সেটা ছবির উপর নির্ভর করে মা। কোনো ছবি কয়েকদিনেই হয়, কোনো ছবি শেষ করতে বছরের পর বছর কেটে যায়। বছরের পর বছর একখানা ছবি? একটু ভেবে আনা কর্নেলিয়া বললেন, আচ্ছা, একটা লোককে দেখে দেখে ঠিক তার চেহারায় কাগজে আঁকতে পারবি? তা ঠিক বলতে পারছি না, তবে দাঁড়াও, আমার আঁকা কয়েকটা স্কেচ তোমাকে এনে দেখায়। স্কেচের তারাগুলো হাতে করে রান্নাঘরে ফিরে এসে দেখে মা তার কাজ শুরু করেছেন। সারা ঘর জুড়ে চমৎকার খোশবাই। মা বললেন, হ্যাঁ রে, সেই যে পনিরের পিঠে তুই ভালোবাসতিস মনে পড়ে? আজ তোকে তাই খাওয়াবো। ভিনসেন্ট তাড়াতাড়ি ডান হাত বাড়িয়ে মার কাঁধটা জড়িয়ে ধরল। শুধু বলতে পারল, মা গো। ছলছল করে উঠল মার চোখ। কেমন একটু বিচিত্র হাসি ঠোঁটের কোণে। ভিনসেন্ট তার প্রথম সন্তান, তার ব্যর্থতায় সবচেয়ে বড় দুঃখ তার। বললেন, 7 রাজ্যে ঘুরে ফিরে শেষ পর্যন্ত মার কাছে এসে থাকতে কেমন লাগে রে? খুব ভালো মা, খুব ভালো। বরিনেজবাসীদের ছবিগুলো আনা কর্নেলিয়া মন দিয়ে দেখতে লাগলেন। একটু পরে বললেন, কিন্তু এদের মুখগুলো ঠিক করে আঁকিসনি কেন? ওদের মুখ নেই, মানে মুখ আমি আঁকতে চাইনি, ওদের চেহারাগুলোই আমি আঁকতে চেয়েছিলাম মা। কিন্তু মুখ আঁকতে তুই পারিস তো? এখানে ইটেনে কত বড় বড় ঘরের মেয়ে আছে যারা নিজেদের ছবি আঁকাবার জন্য পাগল। এই কাজ যদি পারিস তাহলে কাজের আর ভাবনা কি বল? আরে দাঁড়াও, ওসব হবে হবে, আগে ড্রয়িং এর হাতটা পাকা হোক। মনের মতো পোর্ট্রেট আঁকা কি একদিনের কথা? ব্রেকফাস্টের টেবিলে আনা কর্নেলিয়া স্বামীর কাছে কথাটা পারলেন। গম্ভীর গলায় শুধলেন থিওডোরাস, ছবি তো আঁকবে, কিন্তু ভবিষ্যৎ কি এতে? এ করে নিজের পায়ে দাঁড়াতে পারবে? ভিনসেন্ট বললে, প্রথমটা হয়তো পারবো না, তবে ড্রয়িংটা যখন শুদ্ধ হবে তখন নিশ্চয়ই আর আটকাবে না। লন্ডনে প্যারিসে যারা শুধু ড্রয়িংই করে তারাও দিনে 10-15 ফ্র্যাঙ্ক রোজগার করে। মাসিকপত্রের ছবি যারা আঁকে তারাও তো কম উপায় করে না। থিওডোরাস অসুখী হলেন না। অর্থহীন অলস জীবনের চেয়ে ছেলের যা হোক ধরাবাঁধা একটা কিছু যে করবার মন হয়েছে, এ তবু মন্দের ভালো। তিনি বললেন, বেশ, ছবি আঁকো তুমি, তবে আশা করি এ কাজে লেগে থাকবে ঠিক মতো। আবার কোনো নতুন খেয়ালে মত না বদলাও, এই আমার ভাবনা। ভিনসেন্ট উত্তর দিলে, আমার কাজ আমি খুঁজে পেয়েছি বাবা, আর আমি কাজ বদল করব না। বর্ষাকাল কাটল, এলো উষ্ণ মধুর ঋতু। ভিনসেন্ট ছবি আঁকার জিনিসপত্র কাঁধে ঝুলিয়ে প্রতিদিন ধাওয়া করতে লাগলো পল্লী অঞ্চলে। প্রান্তরের ধারে বসে ছবি আঁকতে তার খুব ভালো লাগে। কখনো সে জলাভূমির ধারে ইজেল খাড়া করে আঁকে শামুক আর পদ্ম ফুলের ঝাঁক। ছোট শহর ইটেন, প্রায় সবাই সবাইকে চেনে। প্রতিবেশীরা তার খবর কানাঘুষোয় জেনেছে। তার এলোমেলো পোশাক আর এলোমেলো জীবন, তার রং তুলি তারা সন্দেহের চোখে দেখে, কাছে ঘেঁষে না বড়। কদিন থেকে ভিনসেন্ট পাইন বনের ধারে ছবি আঁকছে। অনেকগুলো গাছ কাটা হচ্ছে। খালের ধারে লম্বা একটা পাইন গাছ সে খুব বড় করে আঁকছে দিনের পর দিন।
একজন শ্রমিক রোজ তার পেছনে এসে দাঁড়ায়, চোখ পাকিয়ে তার ছবি আঁকা দেখে আর ঠাট্টার হাসি হাসে। রোজই হাসির আওয়াজটা বেড়েই চলেছে। একদিন ভিনসেন্ট খুব ভদ্রভাবে তাকে জিজ্ঞাসা করল, আমি যে পাইন গাছটা আঁকবার চেষ্টা করছি, এতে হাসবার কি আছে বলো তো? হো হো করে হেসে উঠল লোকটা। আরে না, হাসবো না? আরে না হেসে উপায় আছে নাকি? আপনি যে বদ্ধ পাগল। এক মুহূর্ত ভেবে নিল ভিনসেন্ট, তারপরে বললে, ধরো যদি আমি একটা গাছ পুঁততাম, তাহলে কি আমাকে পাগল বলতে? মুহূর্তে গম্ভীর হয়ে গেল লোকটা, বললে, তা কেন? না পুঁতলে গাছ গজাবে কি করে? আর যদি গাছের গোড়ায় জল দিয়ে দিয়ে গাছটাকে বড় করে তুলতাম? ঘাসাঘাজি করতেন, নইলে গাছটা বড় হতো কি করে? বেশ, তারপর গাছে যখন ফল ধরত, সেই ফল পেড়ে যদি খেতাম, সেটাও কি পাগলামি হতো? আলবাত নয়। আপনার গাছের ফল আপনি পারবেন তো কি হয়েছে? তারপর ধরো গাছটাকে যদি একদিন কাটতাম, তার মধ্যে কি পাগলামি খুঁজে পেতে? কে বললে? গাছ তো কাটতেই হতো, নইলে কাঠ মিলবে কোথা থেকে? তাহলে বলছো গাছ পোঁতা, গাছ বড় করা, গাছের ফল পাড়া আর গাছ কাটা এসব কাজের একটাও পাগলামি নয়, আর গাছটার একটা ছবি আঁকাই পাগলামি? কেমন? কেমন একটু ঝিমিয়ে ঝিমিয়ে আবার হাসতে লাগলো লোকটা, বললে, এই যে দিনের পর দিন মাঠের মধ্যে হাঁ করে বসে থাকেন, এইটাই পাগলামি। আপনি যে পাগল সারা গ্রামের লোক সবাই তো জানে। সন্ধ্যাবেলা বসবার ঘরে বড় টেবিলের ধারে ধারে সমস্ত পরিবার একত্র হয়। কেউ সেলাই করে, কেউ চিঠি লেখে, কেউ পড়ে। ভিনসেন্টও সকলের সঙ্গে বসে। সবচেয়ে ছোট ভাইটি কর তার নাম। সে খুব শান্ত, গম্ভীর, কথাই বলে না। বোনেদের মধ্যে আনার বিয়ে হয়ে গিয়েছে, সে শ্বশুর বাড়ি। মেজ বোন এলিজাবেথের তার উপর এমনি উগ্র বিতৃষ্ণা যে সে যে ঘরে ফিরে এসেছে এটুকু মেনে নেওয়াই যেন তার অসাধ্য। ছোট বোন উইলেমিন তবু তাকে ভালোবাসে, মন্দ নয়। এ বোনকে দাঁড় করিয়ে তার ছবিও সে আঁকে মাঝে মাঝে। টেবিলের একধারে বসে ভিনসেন্ট এক মনে ছবি আঁকে, অভ্যাস করে ড্রয়িং, বা দিনের আঁকা স্কেচগুলো কপি করে নিবিষ্টভাবে। টেবিলের ঠিক মাঝখানে সকলের মাথার উপর ছাদ থেকে মস্ত একটা তেলের আলো ঝোলে। থিওডোরাস দেখেন ছেলে একই জিনিস বারে বারে আঁকছে, পেন্সিল বুলোচ্ছে তো বুলোচ্ছেই, মুছছে তো মুছছেই, আর শেষ পর্যন্ত কুচি কুচি করে কাগজটা ছিঁড়ছে। একদিন তার ধৈর্যের বাঁধ ভাঙল। টেবিলের উপরে ঝুঁকে পড়ে ভিনসেন্টের ব্যর্থ প্রচেষ্টার দিকে তাকিয়ে তিনি শুধলেন, আচ্ছা, আঁকা কি তোমার কিছুতেই ঠিকমতো আসে না? ভুলই কেবল হয়? ভিনসেন্ট বললে, ঠিক বলেছেন। আমার সন্দেহ হচ্ছে তুমি ভুল করছো না তো? ভুলই তো করে চলেছি কেবল। কোন ভুলের কথা আপনি বলছেন? আড়ষ্ট গলায় পাদ্রী বললেন, আমার সন্দেহ হচ্ছিল তুমি আবার লাইনটাই ভুললাওনি তো। সত্যি সত্যি শিল্পী হবার মতো প্রতিভা যদি তোমার মধ্যে থাকতো, তাহলে আমার তো মনে হয় প্রথমবারই তোমার ড্রয়িং নির্ভুল হতো। ভিনসেন্টের সামনে তখন গ্রাম্য চাষার একটি ছবি। লোকটা মুখ নিচু করে ক্ষেত থেকে আলু তুলছে। লোকটার ডান হাতটা কিছুতেই ঠিকভাবে আঁকা হচ্ছে না। ভিনসেন্ট কাজ করতে করতে উত্তর দিল, হয়তো ঠিক বাবা, হয়তো সহজভাবে কাগজের ছবি ফুটিয়ে তোলবার স্বাভাবিক ক্ষমতা আমার নেই। তবে কি জানেন, প্রকৃতি সহজে শিল্পীর কাছে এসে ধরা দেয় না, বাধা দেয়, এড়াতে চায়। আমি যদি প্রাণপণে খাটতে পারি, এ বাধা আমি জয় করবই। ভুলকে আমি ভয় করি নে, এতে বরং আমার রোগ আরো বাড়ে। থিওডোরাস বললেন, তোমার কথা আমি বুঝি নে। খারাপ থেকে কি ভালো হয় কিছু? যা ভালো তা গোড়া থেকেই ভালো। শিল্পী যদি ভালো হয়, সে ভালোর উন্মেষ গোড়া থেকেই হবে। গোড়ার থেকেই যে শুধু খারাপই আঁকে, সে আসলে শিল্পীই নয়। শিল্পী হওয়ার যোগ্যতা তার নেই।
সময় নষ্ট না করে তার আর কিছু করা উচিত। ভিনসেন্ট ছবির উপর থেকে চোখ না তুলে প্রশ্ন করলেন, কিন্তু সে লোক যদি খারাপ ছবি এঁকেই তার সারা জীবনের আনন্দের খোরাক পায়, তাহলে? থিওডোরাস নির্বাক হয়ে গেলেন। যুক্তি দিয়ে এমন বেয়ারা প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে অসম্ভব। কৃষাণের হাতটাকে আধখামচা ভাবে আলুর বস্তার উপর ঝুলিয়ে রেখে মুখ তুলে ভিনসেন্ট এবার বললে, আসলে বাবা, প্রকৃত যে শিল্পী তার সঙ্গে প্রকৃতির শেষ পর্যন্ত কোনো বিরোধ থাকে না। বছরের পর বছর কাটে অক্লান্ত অধ্যাবসায়, অসীম ধৈর্যে। শেষকালে প্রকৃতি হার মানে, শান্ত শিষ্ট হয়ে শিল্পীর হাতের মুঠোয় ধরা দেয়। তাই আজ যে শিল্প সৃষ্টি নিতান্ত খারাপ, একদিন আসে যখন তা সুন্দর হয়, তার মূল্য আর মর্যাদা নিঃসন্দেহ হয়ে ওঠে। কিন্তু যা খারাপ তা যদি কোনোদিনই ভালো না হয়, এই যে তুমি দিনের পর দিন ধরে এই বুড়োটাকে আঁকছো, ওর হাত এখনো সোজা হলো না। বছরের পর বছর চেষ্টা করলেও ওর হাত যদি এমনি বাঁকাই থাকে, মানে সোজা কথায় হাজার ড্রয়িং করেও ড্রয়িং যদি কোনোদিনই ঠিক না হয়, হতে পারে বাবা, কিন্তু সেই দুর্ভাবনা ভেবে শিল্পী কখনো ডরায় না। বেশ, তো তা তো বুঝলাম, কিন্তু এত চেষ্টার শেষে তার দামটা সে কি পায়? দাম? দাম কিসের? বা ধরো টাকা, কড়ি, সম্মান, কিছুই যদি না জোটে শেষ পর্যন্ত? ভিনসেন্ট মুখ তুলে বাবার মুখের দিকে স্পষ্ট চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। কি একটা অদ্ভুত প্রাণীকে সে যেন দেখছে। তারপর বললে, আমার ধারণা ছিল শিল্পের ভালো মন্দ নিয়েই বুঝি আমরা আলোচনা করছি। দিন রাত্রি ভিনসেন্ট কাজ করে চলল, ফাঁকি নেই কোনো। যতক্ষণ পারে আঁকে, যখন আর পারে না বই পড়ে, তাও যখন অসম্ভব হয়ে পড়ে তখনই কেবল ঘুমায়। ভবিষ্যৎ সম্বন্ধে একটি কেবল চিন্তা, থিওর গলগ্রহ হয়ে থাকার অবস্থা থেকে কবে সে মুক্তি পাবে। থিও তাকে শুধু যে টাকা পাঠায় তা নয়, ছবি আঁকার কাগজ, পেন্সিল, রং, কালি, কলম, তুলি, জন্তু জানোয়ার ও মনুষ্য কঙ্কালের ছবি, শিল্পীদের ছবির প্রিন্ট সব পাঠায়। চিঠিতে লেখে, তুমি কিছু ভেবো না, কাজ করে যাও। সত্যিকার শিল্পী হওয়া চাই, সাদামাটা ছবি আঁকিয়ে নয়। মনুষ্য মূর্তির ড্রয়িংয়ে যত বেশি সে পরিশ্রম করে, পরোক্ষভাবে প্রাকৃতিক বিষয়বস্তু আঁকার ব্যাপারে ততই সে লাভবান হয়। তাই যখন সে একলা একটা গাছ আঁকে, তখন সে শুধু নির্জীব একটা গাছই চোখে দেখে না, গাছের একটা জীবন্ত রূপের কল্পনা ফুটিয়ে তুলতে চেষ্টা করে রেখায় রেখায়। প্রাকৃতিক দৃশ্য আঁকতে তার খুব ভালো লাগে, কিন্তু তার চেয়ে 10 গুণ ভালো লাগে মানুষ আঁকতে, যে মানুষের সঙ্গে মাটির যোগ, শ্রমের যোগ, জীবনের প্রত্যক্ষ সম্পর্ক। গাভার্নি, ডোমিয়ার, ডোরে প্রভৃতি শিল্পীদের যেখানে সার্থকতা, সাধারণ কৃষাণ শ্রমিকের ছবিতে সেই চমৎকার বাস্তববোধের আভাস তার কাঁচা হাতের ড্রয়িংয়ে কখনো কখনো চকিতে ফুটে ওঠে। বই পড়া নিয়ে বাবার সঙ্গে তার তর্ক বিতর্ক হলো একদিন। থিওডোরাস বলেন, ছবি আঁকবে তো আঁকো, একগাদা বাজে ফরাসি বই পড়ে সময় নষ্ট করা কেন? ভিনসেন্ট উত্তরে বলে, ছবি তো শুধু কাগজে দেহবিদ্যা মক্স করা নয়, মানুষের মাথা যখন আঁকতে হবে, জানতে হবে ওই মাথার ভেতরে কি আছে। শুধু আঁকতে পারলেই শিল্পী হওয়া যায় না, শিল্পীর চাই জীবনবোধ, সাহিত্য আর প্রধান সহায়ক। আবার গ্রীষ্মকাল এলো, অগ্নিক্ষরা দ্বীপ্রহর। মাঠে মাঠে ছবি এঁকে বেড়ানো অসম্ভব হয়ে উঠল। ছোট বোনকে নকল করে কয়েকটা ছবি আঁকলো, বারে বারে বার্গের অনুসরণে ড্রয়িং অভ্যাস করতে লাগলো। গ্রামীণ নরনারীর কয়েকটা স্কেচ নিয়ে বিভিন্ন ভঙ্গিতে তাদের আঁকতে লাগলো ঘরে বসে। মাটির সঙ্গে প্রত্যক্ষ যোগ, এমন মানুষকে রেখায় প্রকাশ করতে সে ব্যাকুল। মেয়ে পুরুষ যারা মাঠে কাজ করে, মাটি খোঁড়ে, লাঙল দেয়, বীজ ছড়ায়, শস্য কাটে, এরাই তার শিল্প সাধনার প্রধান উপজীব্য। শহরের লোকেরা তাকে সন্দেহের চোখে দেখে, কিন্তু মাঠের কিষাণরা তাকে বিশ্বাস করে। সেও চেষ্টা করে তাদের বুঝতে,
তাদের জীবনকে সমস্ত চেতনা দিয়ে উপলব্ধি করতে। প্রকৃতিকেও সে আগের মতো ডরায় না, প্রাণবন্ত করে আঁকতে চায় উইলো গাছের একটি ঝাঁঝরা ডাল বা ফুটন্ত একটি আপেল মঞ্জরি। মাটির মানুষ তাই যখন সে আঁকে, কেমন যেন তার সৃষ্টিতে মাটি আর মানুষ একাকার হয়ে যায়। কেন এমনি হয় তা সে যুক্তি দিয়ে উপলব্ধি করে না, তবে মনে মনে অনুভব করে এই ঠিকই হচ্ছে। মাটি আর কৃষাণ, সে মনে মনে বলে, দুইয়ের মধ্যে পাকাপাকি একটা সীমারেখা থাকবে কি করে? মাটি তারা উভয়েই একে মিশেছে প্রতি মুহূর্তে অপরের সঙ্গে, মিলে মিশে রয়েছে অচ্ছেদ্য বাস্তব বন্ধনে। মা ভাবেন একলা একলা ছেলেটা ঘোরে, বিয়ে দিতে হবে ওর এবার। একদিন বললেন, কাল 2টো নাগাদ বাড়ি থাকিস, আমার একটু দরকার আছে। ভিনসেন্ট শুধোয়, আমাকে আবার তোমার কি দরকার মা? আমার সঙ্গে একটা চা পার্টিতে তোকে যেতে হবে। স্তম্ভিত ভিনসেন্ট বলে, বলো কি? এমনি করে নষ্ট করার এখন কি আমার সময়? ওহ, নষ্ট হবে কেন তোর সময়? এতে তোর ছবি আঁকার কত খোরাক পাবি জানিস? ইটেনের সেরা সেরা সব মেয়েরা এই পার্টিতে আসছে। ভিনসেন্ট তো পালাতে পারলে বাঁচে। অনেক কষ্টে ঢোক গিলে বললে, কিন্তু মা, তোমার ওই চা পার্টিতে যেসব মেয়ে যাবে তাদের আমি আঁকবো কি করে? তাদের যে কারোর কোনো চরিত্র নেই। চরিত্র নেই বলিস কি? শহরের বড় বড় ঘরের সব মেয়ে। কারণ আমি গুণাক্ষরেও কেউ আধখানা কথার অটাক দেখি। হেসে উঠল ভিনসেন্ট। আমি সে কথা বলিনি মা, আসল কথা হচ্ছে ওরা সব একেবারে এক রকমের, একই ছাঁচের সহজ সাড়ম্বর জীবন, তাই ওদের কারো মুখে বিচিত্র চরিত্রের কোনো ছাপ নেই। মা শুধলেন, তাহলে তুই কি মাঠের চাষা ভুষো একই দিন কাটাবি? ঠিক বলেছ মা, তাই। কিন্তু কি লাভ হবে তাতে? ওরা কি তোকে দেবে এক আধলাও? জানিস এসব বড় ঘরের মেয়েরা কত দাম দিয়ে তাদের ছবি আঁকিয়ে নেয়। ভিনসেন্ট বাঁ হাত দিয়ে জড়িয়ে ধরল মাকে, ডান হাত দিয়ে তুলে ধরল তার চিবুক। এত স্বচ্ছ নীল মার চোখ, তবু মা কেন বোঝে না? আস্তে আস্তে সে বললে, মাগো, কেন বিশ্বাস রাখো না আমার ওপর? আর কটা দিন সময় দাও আমাকে, নিজের কাজ আমাকে করতে দাও নিজের মতো করে। একদিন দেখো তোমার এই ছেলের কত নাম হবে, তোমার হাতে কত টাকা সে এনে দেবে। ভিনসেন্ট যেমন বোঝাতে ব্যাকুল, তেমনি ব্যাকুল আনা কর্নেলিয়া তার এই ছেলেকে বুঝতে। তাড়াতাড়ি ছেলের রুক্ষ লাল দাড়িতে তিনি ওষ্ঠ স্পর্শ করলেন। তার প্রথম সন্তানটি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল। তারপর এই ছেলে যখন পেটে থেকে নেমেই চিৎকার ছেড়ে দিল, তখন তার আনন্দ আর স্বস্তির সীমা ছিল না। প্রথম সন্তানের জন্য শোক আর পরবর্তী সন্তানের নিরাপদ জন্মের স্বস্তি, দ্বিতীয় গর্ভের সন্তান ভিনসেন্টের প্রতি ভালোবাসায় ছিল এই দ্বিবিধ অনুভূতির গঙ্গা যমুনা। স্নেহসিক্ত গলায় তিনি বললেন, না রে, তুই আমার বড় ভালো ছেলে ভিনসেন্ট, যা তুই ভালো বুঝিস তাই কর। তাই আবার মাঠেই গেল ভিনসেন্ট। নুবজ দেহ কৃষাণ কৃষাণীদের আঁকতে লাগল সে। গ্রীষ্মের শেষে আবার তার মনে এলো চঞ্চলতা। নিজের চেষ্টায় যতটা অনুশীলন সম্ভব তার অনেক হয়েছে। অন্য আর কোনো শিল্পীর সঙ্গে দেখা করার জন্যে, কতটা তার চরিতার্থতা তা যাচাই করবার জন্যে মন তৃষিত হয়ে উঠেছে। তা যদি না হয় তাহলে সে যে আর বাড়বে না, শিক্ষার ছেদ পড়বে এখানেই। থিও আমন্ত্রণ করলো প্যারিসে আসতে, কিন্তু পা সে বাড়ালো না। এখনই প্যারিসে যাওয়া তার পক্ষে ধৃষ্টতা হবে। কি সে জানে, কতটুকু সে শিখেছে? তার চাইতে হেগ শহর ভালো, কয়েক ঘন্টার মাত্র পথ। সেখানকার গুলিব কোম্পানির ম্যানেজার মিনহার টার্স্টিগের কাছ থেকে সাহায্য পাবে। এছাড়া নামকরা শিল্পী মফ তো তার আত্মীয়। হেগে গিয়ে কিছুদিন শিক্ষানবিশি করাই বোধহয় এখন ভালো।
থিওর উপদেশে চাইল। থিও উত্তরের সঙ্গে সঙ্গে রেল ভাড়ার টাকা পর্যন্ত পাঠিয়ে দিল তাকে। মিনহার হারমান টার্স্টিগ হেগ স্কুল অফ পেন্টিং এর প্রতিষ্ঠাতা এবং হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্প ব্যবসায়ী। ছবি কেনার ব্যাপারে তার উপদেশ নেবার জন্য হল্যান্ডের সমস্ত অঞ্চলের লোক তার কাছে আসে। ছবির ব্যাপারে মিনহারের মতামতের উপরে আর কোনো কথা নেই। ভিনসেন্টের কাকা ভিনসেন্ট ভ্যান গগের পর মিনহার টার্স্টিগ যখন গুলিব কোম্পানির ম্যানেজার হয়ে এলেন, তখন উদীয়মান ডাচ শিল্পীরা সব এদিক ওদিক ছড়িয়ে আছেন। অ্যাটন মভ আর জোসেফ আছেন আমস্টারডামে, জেকব আর উইলিয়াম মারিস আছেন মফস্বলে, আর জোসেফ ইসরেলস, জোহানেস বসবু আর ব্লমার্স ঘুরে বেড়াচ্ছেন এ শহর থেকে ও শহরে। টার্স্টিগ এদের প্রত্যেককে চিঠি লিখলেন এই বলে, আপনারা সবাই কেন হেগে এসে জমায়েত করছেন না? তবেই তো এই শহর আবার ডাচ শিল্পের কেন্দ্র হয়ে উঠবে। আমরা যদি সবাই এখানে একত্রিত হয়, সবাই সবাইকে সাহায্য করতে পারি, আমাদের সম্মিলিত চেষ্টায় আমাদের জাতীয় শিল্পকে আবার বিশ্বখ্যাতির চূড়ায় বসাতে পারি, যে খ্যাতি ছিল ফ্রান্সে হ্যালসের যুগে, রেমব্রান্টের যুগে। শিল্পীরা যে এই আহ্বানে যুগপৎ সাড়া দিলেন তা নয়, তবে ক্রমে ক্রমে অধিকাংশ প্রতিভাবান তরুণ শিল্পীরাই হেগে এসে বসবাস শুরু করলেন। তখন তাদের ছবির একটিমাত্র ক্রেতাও ছিল না। বাজারে তাদের ছবি কাটে এই লোভে টার্স্টিগ তাদের হেগে আনেননি। তিনি তাদের মধ্যে ভবিষ্যৎ প্রতিভার সম্ভাবনা দেখেছিলেন। তিনি এইসব শিল্পীর ছবির প্রথম ক্রেতা। তারপর বছর ছয়েকের মধ্যে দ্বিতীয় ক্রেতা অনেকেরই আর জোটেনি। বছরের পর বছর ধরে তিনি এইসব তরুণ অখ্যাত শিল্পীদের ছবি কিনে দোকানের পেছনের ঘরের দেওয়ালে কোণে উল্টো করে দাঁড় করিয়ে রাখতে লাগলেন। তিনি ছিলেন প্রকৃত শিল্পবোদ্ধা ও শিল্পরসিক। নবীন শিল্পীদের সাহায্য করা, প্রেরণা দেওয়া ছিল তার ব্রত। এরা যাতে দারিদ্র আর হতাশায় হারিয়ে না যায়, সেদিকে ছিল তার সজাগ লক্ষ্য। ছবি কেনা, ছবির সমালোচনা করা, শিল্পীতে সমন্বয় ঘটানো, নতুন ছবির বিষয়বস্তু ও প্রয়োগ পদ্ধতির আভাস দেওয়া, একদিকে এই যেমন ছিল তার কাজ, অন্যদিকে ছিল চিত্রবিলাসী ও ক্রেতার মনের পরিবর্তন আনা, আধুনিক ডাচ চিত্রকলার প্রতি দেশবাসীর আগ্রহকে উজ্জীবিত করা। ভিনসেন্ট যে সময় তার সঙ্গে দেখা করতে এলো, এতদিনে তখনই সবে তার চেষ্টা সার্থক হয়েছে। মব, নিউ হাউস, ইসরেলস, জেকব ও উইলিয়াম মারিস যা কিছু আঁকে, গুলিব কোম্পানি চড়া দামে তা বিক্রি করে। সার্থক ও জনপ্রিয় শিল্পী বলে প্রত্যেকের নাম। মিনহার টার্গিস্ট সুপুরুষ, সুঠাম তার মুখশ্রী, মস্ত চওড়া কপাল, পিছনের দিকে উল্টে আঁচড়ানো ঘন বাদামি চুল, সুন্দর করে ছাঁটা সারা মুখ জোড়া দাড়ি। হল্যান্ডের হ্রদের ওপরকার আকাশ যেমন, তেমনি স্বচ্ছ নীল তার চোখ। পরনে তার মসৃণ কালো ভেলভেটের জ্যাকেট আর স্ট্রাইপ দেওয়া দীর্ঘ কালো ট্রাউজার, ধপধপে সাদা উঁচু কলারের সামনে সুদৃশ্য কালো বোটায়। টার্স্টিগের মনে ভিনসেন্টের প্রতি অনেকদিন থেকেই একটা দরদ ছিল। গুলিব কোম্পানিতে কাজ করতে হেগ থেকে লন্ডনে যখন সে বদলি হয়, তখন হেগের ম্যানেজার টার্স্টিগ লন্ডনের ম্যানেজারের কাছে ভিনসেন্টের নামে খুব ভালো প্রশংসাপত্র পাঠিয়েছিলেন। বরিনেজে যখন ভিনসেন্টের মনে প্রথম ছবি আঁকার প্রেরণা জাগে, সে তাকেও চিঠি লেখে ও তিনি তাকে কপি করার জন্য কয়েকটা দামি ছবির বইও পাঠিয়ে দেন। হেগ শহরের সবচেয়ে অভিজাত এলাকায় গুলিব কোম্পানির দোকান। ঠিকানা 20 নম্বর প্লাটস। স্টেশনে নেমেই ভিনসেন্ট সোজা চলল সেখানে। এই গুলিব কোম্পানির দরজা থেকে সে শেষ বার হয়ে এসেছিল 8 বৎসর আগে। ভাগ্য তাকে কি উপঢৌকন দিয়েছে এই 8 বৎসরে? শুধু বেদনার বন্যা স্রোত। 8 বছর আগে সকলে তাকে ভালোবাসত। ভিনসেন্ট কাকার সে ছিল প্রিয়তম ভাইপো। সবাই জানত কাকার পর কাকার পদ তো সে নেবেই, কাকার উত্তরাধিকারীও সেই হবে। এতদিনে সেই তো হতো ইউরোপের কতগুলো নামকরা আর্ট গ্যালারির মালিক। কি বিরাট তার মান, সম্মান, প্রতিপত্তি। কিন্তু তার বদলে
মনে মনে এই প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে সে রাস্তা পার হয়ে ঢুকে পড়ল গলিব কোম্পানির দরজায়। অপূর্ব চারিদিকের সাজসজ্জা, রাজপুরী যেন। ভুলেই সে গিয়েছিল যে তার পরনে শ্রমিকের মোটা কালো পোশাক, পায়ে চাষির মোটা বুট জুতো। প্রথম গ্যালারিটি লম্বা, লাল ভেলভেট আর সিল্ক মোড়া দেওয়াল। তারপর 3 ধাপ সিঁড়ি উঠে দ্বিতীয় সালোটা, সেটা ছাদ পর্যন্ত উজ্জ্বল কাঁচ দিয়ে মোড়া। সেটা পার হয়ে আরো কয়েক ধাপ উঠে দ্বিতীয় সালোটা। জাত শিল্প রসিকদের এটি তীর্থস্থল। বিরাট চওড়া সিঁড়ি বেয়ে দোতলা, সেখানে মিনাহার স্টার স্টিকের অফিস আর কোয়ার্টার। সিঁড়ির দেওয়াল জুড়ে অসংখ্য ছবি। সমস্ত গ্যালারি জুড়ে সংস্কৃতির প্রদর্শনী, ঐতিহ্যের সমারোহ। কর্মচারীদের সাজ পোশাক যেমন ফিটফাট, ব্যবহারও তেমনি ধোপ দুরস্ত। ছবির ফ্রেমগুলির কি দাম, পর্দাগুলির কি বাহার, মাটিতে মোটা কার্পেট। প্রত্যেকটি আসবাবে অভিজাত রুচির পরিচয়। হঠাৎ ভিনসেন্টের মনে হলো, তার শিল্প প্রচেষ্টার নায়ক নায়িকা কারা? কয়লাখনির মজুরনি, শূন্য মাঠের কৃষাণ আর কিষাণী, সর্বরিক্ত দারিদ্র যাদের দেহের প্রতিটা রেখায়, অঙ্গের প্রতিটি ছিন্ন বিচ্ছিন্ন ভূষণে। এই শিল্প প্রাসাদে এসে কোনো ক্রেতা কি ওই হতভাগা বঞ্চিত মানুষদের ছবি কখনো কিনতে চাইবে? অসম্ভব। ফিরেও তাকাবে না, বড়জোর চোখে পড়লে নাক সিটকবে। মভের আঁকা মোটাসোটা ধপধপে সাদা একটা ভেড়ার ছবির দিকে খানিকক্ষণ সে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কর্মচারীরা একবার তার রুক্ষ মলিন বেশবাসের দিকে তাকিয়ে বুঝে নিল তার কদর। কেউ এগিয়ে এলো না সামনে। টার্স্টিক সিঁড়ি দিয়ে নামছিলেন। ভিনসেন্ট তাকে দেখতে পায়নি। তার চোখ কিন্তু সোজা পড়ল ভিনসেন্টের উপর। কদম ছাট চুল, খোঁচা খোঁচা লাল দাড়ি, গায়ে গলাবদ্ধ শ্রমিকের কোট আর পায়ে চাষিদের বুট জুতো, বগলে একটা বোচকা। এই তার পুরনো কর্মচারী। সময়কালে মালিক হবার সম্ভাবনাটাও একদা যা ছিল। চারিদিকের বৃত্ত গর্বিত পারিপাট্যের মাঝখানে বিশ্রী রকমের বেমানান। নরম মোটা কার্পেটের ওপর দিয়ে নিঃশব্দে এগিয়ে এসে টার্স্টিক বললেন, তারপর ভিনসেন্ট, কি খবর? কেমন দেখছো ছবিগুলো? চমকে উঠল ভিনসেন্ট। চমৎকার, ভারী চমৎকার। আপনার কাছে এসেছি। কেমন আছেন মিনহার? বাবা মা আপনাকে তাদের নমস্কার জানিয়েছেন। 8 বছরের অদর্শন মাঝখানে করমর্দন করল দুজনে। ভিনসেন্ট বললে, আপনাকে ভারী সুন্দর দেখাচ্ছে মিনহার। আগের চাইতে অনেক ভালো হয়েছে চেহারা। ধন্যবাদ ভিনসেন্ট। চেহারাটা ঠিক আছে কেন জানো? বেঁচে থাকাটা আমার ভালোই লাগে। মানে মনে হয় বেঁচে আছি বলেই বুড়িয়ে যাচ্ছি নে। তোমার খবর কি? চলো আমার অফিসে চলো আগে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হোঁচট খেতে লাগলো ভিনসেন্ট। দেওয়াল থেকে সে চোখ সরাতে পারে না। কতদিন পর আবার সে এসেছে শিল্পকলার জগতে, যেখানে চারিদিকে সত্যিকারের ছবি, একটা নয় অসংখ্য। ঘরে ঢুকে টার্গিস্ট বললেন, বসো ভিনসেন্ট। ভিনসেন্ট হাঁ করে তাকিয়েছিল সামনের দেওয়ালে উইসেনব্রাকের আঁকা একটা ছবির দিকে। এ শিল্পীর কোনো কাজ সে আগে দেখেনি। টার্গিস্টের কথা শুনে চমকে উঠে সে ধপ করে সামনে চেয়ারটাতে বসে পড়ল। হাত থেকে মেঝেতে খসে পড়ল বান্ডিলটা। ত্রস্তভাবে সেটা তুলে নিয়ে বললে, আপনি যে আমায় ছবির বইগুলো পাঠিয়েছেন তার জন্য ধন্যবাদ দেওয়া হয়নি মিনহার। বইগুলো ফেরত দিতে এসেছি। বান্ডিলের মধ্যে বই আছে, আবার ফর্সা একটা শার্ট আর মোটা একজোড়া মোজাও আছে। বইগুলো টেবিলের উপর নামিয়ে কথাটা শেষ করলো। এগুলো বড় উপকারে লেগেছিল। অনেক ড্রয়িং করেছি এদের সাহায্যে। দেখাও আমাকে, দেখি তুমি কেমন ড্রয়িং কপি করতে শিখেছ। বান্ডিলের মধ্যে থেকে ভিনসেন্ট বার করলে তার ড্রয়িংয়ের তাড়া। কপিগুলো 3 ভাগে ভাগ করা। প্রথম দলে আছে বোর নিচে বসে যেসব কপি করেছিল সেগুলো। প্রথমেই সেগুলো সে দেখালে। টার্গিস্টের মুখে নীরব কাঠিন্য। দ্বিতীয় গোছার কপিগুলো ইটেনে পৌঁছবার পর করা।
সেগুলো দেখে টার্গিস্ট দু একবার হুঁ হুঁ বললেন মাত্র। তৃতীয় দলের কপিগুলো তার হেগের আসবার কয়েকদিন আগের কাজ। এগুলো দেখতে দেখতে কয়েকটা মন্তব্য করলেন টার্গিস্ট, টুকরো টুকরো কয়েকটি আশ্বাস বাক্য। সব ড্রয়িংগুলো দেখানোর পর ভিনসেন্ট স্তব্ধ আগ্রহে স্থির হয়ে বসল, টার্গিস্ট কি অভিমত দেন তা কান পেতে শোনবার জন্য। টেবিলের উপর দীর্ঘ দুটি হাত প্রসারিত করে আঙুলের সঙ্গে আঙুল মেলাতে মেলাতে টার্গিস্ট বললেন, হ্যাঁ, কিছুটা উন্নতি তুমি করেছো ভিনসেন্ট, যদিও খুব বেশি নয়। তোমার প্রথম কপিগুলো দেখে আমি খুবই হতাশ হয়েছিলাম, তবে শেষ পর্যন্ত দেখে এটুকু আমার ধারণা হয়েছে যে তুমি খুবই পরিশ্রম করেছো। খুবই, তাই না? শুধুমাত্র পরিশ্রম? আশা নেই, সম্ভাবনার কোনো ইঙ্গিত নেই? ভিনসেন্টের গলায় আকুল প্রশ্ন। এ প্রশ্ন না করে সে পারল না। এত তাড়াতাড়ি সে বিষয়ে কোনো মত দেওয়া যায় না ভিনসেন্ট। আমার নিজের আঁকাও কয়েকটি ছবি আছে, দয়া করে দেখবেন। বেশ তো, দেখাও। শ্রমিক ও কৃষাণদের কয়েকটি স্কেচ বার করে ভিনসেন্ট ধরল। চুপ করে রইলেন টার্গিস্ট। একটু হুঁ শব্দ এবার করলেন না। ভয়াবহ স্তব্ধতা, সাংঘাতিক অর্থপূর্ণ স্তব্ধতা। এর মানে কিচ্ছু না, কিছু না। ভিনসেন্টের বুক কাঁপতে লাগলো, মনে হলো যেন তার অসুখ করেছে হঠাৎ। নিঃশব্দে ছবিগুলো দেখে টার্গিস্ট চেয়ারে হেলান দিয়ে বসলেন, মুখ ফিরিয়ে জানলা দিয়ে তাকিয়ে রইলেন বাইরের দিকে। সেখানে স্বচ্ছ হ্রদে রাজহাঁসের মেলা। ভিনসেন্টের মনে হলো সে নিজে যদি কথা না বলে তাহলে নিস্তব্ধতা বুঝি আর কখনো ভাঙবে না। কোনো উন্নতির পরিচয় দেখতে পাচ্ছেন না মিনহার ছবিগুলোর মধ্যে? এই তো বরিনেচে আঁকা ছবিগুলো, আর এগুলো আঁকা ব্রাবান্টে। পরেরগুলো কি একটুও ভালো হয়নি? জানলা থেকে চোখ ফেরালেন টার্গিস্ট, সোজা চাইলেন ভিনসেন্টের দিকে। হ্যাঁ, এগুলো একটু ভালো বলতে হবে, তবে আসলে আঁকার হাতই তোমার ভালো নয়। ঠিক যে কি সেটা ধরতে পারছি না, তবে তোমার আঁকায় কোথায় যেন একটা সাংঘাতিক ভুল আছে, একেবারে মৌলিক ভুল। নিজের থেকে ছবি আঁকবার ক্ষমতা এখনো তোমার বিন্দুমাত্র হয়নি ভিনসেন্ট। এখনো বেশ কিছুদিন তুমি কপি করে যাও। ছবি আঁকা শিখবার জন্য আমি হেগেই এসে থাকবো ভেবেছিলাম মিনহার, আপনি কি উপদেশ দেন? ভিনসেন্টকে টার্গিস্ট ভালোই চেনেন, তার কোনো দায়িত্ব নিতে তিনি নারাজ। উত্তরে বললেন, হ্যাঁ, চমৎকার শহর। তার বলতে ছবির গ্যালারি আছে কয়েকটা, অল্প বয়সী আঁকিয়েরও অভাব নেই। তবে হেগ কিংবা অ্যান্টওয়ার্প, প্যারিস কিংবা রুবেলস, কোন শহর যে কার চাইতে বেশি ভালো তা আমি বলতে পারবো না। ভিনসেন্ট বিদায় নিল, পরিপূর্ণ হতাশা নিয়ে নয়। টার্গিস্ট হচ্ছেন ছবির শ্রেষ্ঠ সমজদার। তিনি ছবি দেখেছেন, তার ছিঁড়ে তো ফেলেননি, বলেননি তো চোখ পাকিয়ে, ছেড়ে দাও, এসব তোমার কর্ম নয়। পরিশ্রম তো করতেই হবে, সাধনার এই তো শুরু, ভাবনা কিসের? পরদিন সে গেল অ্যাটম মভের বাড়ি। মভের শাশুড়ি আনা কর্নেলিয়ার বোন। ভিনসেন্ট পেল আত্মীয়তার আহ্বান। বিরাট আকার ব্যক্তি মভ, মস্ত কাঁধ, চওড়া বুক, দেহে অমিত শক্তি, মস্ত বড় মাথা, চওড়া কপাল, হঠাৎ খাড়া হওয়া খাঁড়ার মতো নাক, ভাসা ভাসা দুটি চোখ, তামাটে রঙের ঘন দাড়িতে গোল গোল গাল আর চিবুক ঢাকা। ছবি আঁকায় মভের ক্লান্তি আসে না, ক্লান্তি এলে আরও আঁকেন, আঁকতে আঁকতে ক্লান্তি ঘোচে। মভ বললেন, আমার স্ত্রী এখন বাড়িতে নেই, চলো একেবারে স্টুডিওতে গিয়ে বসি। ভিনসেন্টও তো তাই চায়। বাড়ির পিছনে বাগান, বাগানের ধারে মভের স্টুডিও, ঘরোয়া কোলাহল থেকে দূরে। মস্ত স্টুডিও, সারা ঘর জুড়ে বাদামি তামাক আর পুরনো পাইপের মধুর গন্ধ। দেওয়ালে দেওয়ালে অনেক ছবির রঙিন উষ্ণতা। এক কোণে একটি কাঠ খোদাইয়ের কাজ করা টেবিল, সামনে মেঝেতে কার্পেট পাতা।
উভয় দিকে দেওয়াল জুড়ে জানলা, সামনে ইজেলের উপর ছবি, চারদিকে বই আর ছবি আঁকার সরঞ্জামের সমারোহ। জিনিসপত্রের এত ভিড়ের মধ্যে সুন্দর একটি গোছানো ভাব। গত কদিন ধরে মভ তার সব শিল্পী বন্ধুদের এড়িয়ে চলছিলেন। গোধূলি অন্ধকারের একটি প্রাকৃতিক দৃশ্য তিনি আঁকছিলেন। ছবিটা তাকে একেবারে পাগল করে রেখেছিল। ভিনসেন্টকে পেয়ে সংহত আগ্রহ কথা স্রোতে ফেটে পড়ল। মাদাম মভ ফিরলেন। জোর করে সকলের সঙ্গে ভিনসেন্টকে খাবার টেবিলে বসালেন। সুন্দর খাবার ঘরটি, ফায়ার প্লাসের কবঞ্চ উত্তাপ, লোভনীয় খাদ্য ও পানীয়, স্বামী স্ত্রীর চমৎকার জীবন, শিশুগুলির কি মিষ্টি ব্যবহার। মনটা কেমন করে উঠল ভিনসেন্টের। এমনি একটা সার্থক মধুর সংসার তার জীবনে সে কি পাবে কখনো? খাওয়া দাওয়ার পর মভের সঙ্গে স্টুডিওতে গেল। কপিগুলি বার করলো ভিনসেন্ট মভের তীক্ষ্ণ দৃষ্টির সামনে। মভ দেখে বললেন, মন্দ হয়নি, কিন্তু এ করে কি লাভ? লাভ তার মানে? নিশ্চয়ই, স্কুলের ছেলের মতো তুমি তো খালি কপি করেই চলেছ, আর প্রকৃত শিল্প সৃষ্টি করছে অন্য লোক, তাই না? আমতা আমতা করে ভিনসেন্ট বললে, মানে আমার তো ধারণা প্রথমটা নকল না করে শেখা যায় না। ভুল ভুল, একদম বাজে কথা। সৃষ্টি যদি করতে চাও নকল নবিশি করলে চলবে না। সোজাসুজি জীবনের মধ্যে ঢুকে পড়ো। নিজের আঁকা কোনো স্কেচ নেই? টার্স্টিকের অভিমতের কথা ভেবে বড় লজ্জায়, বড় সন্তর্পণে ভিনসেন্ট বললে, হ্যাঁ, নিজেও আমি কিছু কিছু এঁকেছি। বোরিন শ্রমিক আর ব্রাবান্টের চাষিদের ছবি, কিন্তু ভালো হয়নি সেগুলো। না হোক, তবু নিজের আঁকা তো, সঙ্গে থাকে তো দেখাও একটু। মভের শিক্ষার্থী হবার আগ্রহ নিয়ে ভিনসেন্ট এগিয়ে এসেছে। এবার আসল অগ্নি পরীক্ষা। কম্পিত হাতে সে তার অকিঞ্চিতকর স্কেচগুলো তুলে দিল মভের হাতে। একটার পর একটা ছবি মভ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলেন। মাঝে মাঝে চোখ পাকিয়ে তাকান, কোনো ছবিটা ইজেলের উপর বসিয়ে রেখে কিছুক্ষণ ধরে লক্ষ্য করেন। কখনো নিমিলিত চোখে ভাবেন, আর বাঁ হাতের আঙুলগুলো চালিয়ে নিজের মাথার ঘন চুলগুলোকে উস্কো খুস্কো করেন। দু একটা ছবির উপর নিজের হাতে পেন্সিলের রেখাও টানেন কয়েকটা। শেষ পর্যন্ত বলেন, এই তো ঠিক হচ্ছে, রাস্তা তো পেয়ে গেছো তুমি। স্কেচগুলো তোমার বড় নোংরা, কিন্তু আসল কথা এগুলো সত্যি। এগুলোর মধ্যে শক্তি আছে, দৃঢ়তা আছে, যার দেখা কিন্তু সহজে মেলে না। কপি বই সব ফেলে দাও ভিনসেন্ট, সোজাসুজি রঙের বাক্স কেন একটা। যত তাড়াতাড়ি রঙকে ধরবে তত তাড়াতাড়ি তোমার উন্নতি হবে। হ্যাঁ হ্যাঁ, ড্রয়িং তোমার ভালো নয়, কাঁচা হাত, তা আঁকতে আঁকতে ড্রয়িং ভালো হয়ে যাবে। ভিনসেন্ট সুযোগটা হারালো না। পরম বিনীতভাবে বললে, আমি ঠিক করেছি হেগে এসেই থাকবো ভাই মভ। আপনি কি আমাকে দয়া করে একটু সাহায্য করবেন? আমার মতো নতুন শিক্ষার্থী গুরু নির্দেশ ছাড়া কাজ করবে কেমন করে? আপনি আমার গুরু হবেন। কুঁকড়ে গেলেন মভ। তার হাতে অনেক অসমাপ্ত ছবি। স্টুডিওর বাইরে যেটুকু সময় পান সেটুকু স্ত্রী আর সন্তানদের সঙ্গে কাটাবার তার তৃষ্ণা। বললেন, আমার কিন্তু সময় একদম থাকে না ভিনসেন্ট। আমি তোমার খুব সামান্য কাজেই আসব। শিল্পী বড় আত্মকেন্দ্রিক, নিজের কাজের মোহে সে বড় স্বার্থপর। ভিনসেন্ট বললে, আমি বেশি কিছু চাইনি, শুধু মাঝে মাঝে আপনার এখানে এসে কাজ করব। আজ বিকেলে আপনার নিজের ছবির কথা যেমন বলছিলেন, তেমনি আলোচনা থেকে আমার অনেক শিক্ষা হবে। আর আপনি কেমন করে ছবি শুরু করেন, শুরু থেকে শেষ করেন, চুপ করে তাই দেখব। নিতান্ত যখন বিশ্রাম, তখন হয়তো আমার ড্রয়িংয়ের ভুলগুলো আপনি সংশোধন করে দেবেন। আপনার বোঝা আমি হব না, দেখবেন। মব অনেকবার ভাবলেন, নিজের স্টুডিওতে শিক্ষানবিশ তিনি কখনো রাখেননি। তাছাড়া একলা না হলে তিনি তো কাজ করতে পারেন না। নিজের ছবি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করা খুব বেশি যে তিনি পছন্দ করেন তাও নয়। তাছাড়া নবীন শিষ্যদের উপদেশ দিতে গিয়ে অবশেষে সম্মান হারানোর তিক্ত অভিজ্ঞতাও তার আছে। তবে কিনা ভিনসেন্ট তার আত্মীয়। তাছাড়া গুলিব কোম্পানি তার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।
ছেলেটার কাঁচা হাতের নোংরা কাজের মধ্যে কোথায় যেন একটা বন্য উদ্দামতা আছে, এও তাকে টেনেছে। স্বীকৃত হলেন শেষ পর্যন্ত। বললেন, আমি খুব একটা আশা তোমাকে দিচ্ছি নে, তবে দেখাই যাক কতদূর কি হয়। আমি কমাসের জন্য বাইরে যাব, শীত পড়লেই তুমি চলে এসো। ট্রেনে সারা পথ ভিনসেন্টের বুকে আনন্দ গুঞ্জন বাজতে লাগলো। গরু পেয়েছি, গরু পেয়েছি, আর আমায় আটকায় কে? ইডেনে পৌঁছে দেখল বাড়িতে কে ভস এসেছে। সদ্য স্বামীহারা বিধবা কে ভস, শোকের বিষণ্ণ ছায়া মূর্তি। প্রিয়তম স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তার অন্তর নিবাসিনীরও যেন মৃত্যু ঘটেছে। কোথায় সেই উদ্দীপ্ত উচ্ছলতা, মুখে তপস্বিনীর কারুণ্য, নীল চোখ দুটির অতলে পুঞ্জিত বেদনার কৃষ্ণ মেঘচ্ছায়া, বিশীর্ণ দেহ, নিষ্প্রভ কান্তি। তবে রূপহীনা নয়, রূপের শান্ত সমাহিত নবপ্রকাশ, যে রূপ বৈরাগিনীর, তপস্বিনীর। সোজাসুজি নাম ধরে ভিনসেন্ট তাকে সম্বোধন করল। তাহলে এতদিন পরে তুমি আমাদের এখানে এলে কে? ধন্যবাদ ভিনসেন্ট, তেমনি নাম ধরে কে উত্তর দিল। তোমার ছেলে জ্যান, তাকে আনোনি? হ্যাঁ, ওই তো বাগানে খেলছে। এই প্রথম ব্রাবান্টে এলে তাই না? দেখো কত দেখবার জিনিস আছে, গ্রামে, মাঠে, বনে, অনেক দূর পর্যন্ত তোমাকে আমি রোজ বেরিয়ে আনবো। ভালোই লাগবে ভিনসেন্ট। আগ্রহহীন মৃদু কণ্ঠ। ভিনসেন্ট লক্ষ্য করল তার গলার স্বরে নতুন গভীরতা, কেমন যেন মন্থর ঝংকার। একদা তার বড় দুঃখের দিনে বড় সহৃদয় ব্যবহার সে পেয়েছিল ওই কে মেয়েটির কাছে। তার বিনিময়ে সে কি এখন সহানুভূতির কথা শোনাবে? থাক, যে শোক নিত্য জাগ্রত আছে তাকে আবার জাগাবার চেষ্টা করে লাভ কি? কেউ বুঝল স্বামীর স্মৃতি তার কাছে পূর্ণ স্মৃতি, অন্তরের গোপন ধন। তা নিয়ে সকলের সঙ্গে আলোচনা করতে তারও ভালো লাগে না। ভিনসেন্ট নিঃশব্দে শুধু তার হাত দুটি নিজের হাতে টেনে নিল। নীরব কৃতজ্ঞ করুণ চোখ তুলে কে শুধু একবার তাকালো তার দিকে। সেই কম্পিত হাতের স্পর্শে, সেই বেদনা কৃষ্ণ আখির দৃষ্টিতে ভিনসেন্ট বুঝল যে মেয়ে একদা সুখে শুধু হাসি খুশি ছিল, দুঃখের অগ্নিস্পর্শ তাকে রূপান্তরিত করেছে মহীয়সী নারীতে। নিচু গলায় সে বললে, তোমার এখানে ভালোই লাগবে কে? আমি সারাদিন বাইরে বাইরে ছবি এঁকে কাটাই, তোমাকে আর জ্যানকে আমার সঙ্গে আমি নিয়ে যাব। তোমার পথে তো আমরা বাধাই হব ভিনসেন্ট। বাহ, কে বললে? উল্টে খুব ভালো লাগবে আমার, কত মজার মজার জিনিস তোমরা দেখবে। তাহলে তোমার সঙ্গে যেতে আমার কোনো আপত্তি নেই। জ্যানেরও ভালো হবে, দেখো শক্ত হবে ওর শরীর। এবার ভিনসেন্টের হাতে কের আঙুলের মৃদু কম্পিত স্পর্শ। বেশ তো, এবার আমাদের সত্যিকারের বন্ধুত্ব জমবে, কি বলো? বাগানে গেল ভিনসেন্ট। গাছের ছায়ার কের জন্য একটা বেঞ্চি পেতে তার পাশে জ্যানের জন্য একটা মাটির খেলাঘর তৈরি করতে বসলো। কেক থেকে যে সমস্ত সম্ভাবনার খবর সে এনেছে, সে খবর সবাইকে জানাবার কথা সে ভুলেই গেল। রাত্রে খাবার টেবিলে কথাটা সে ভাঙল যে মব তাকে ছাত্র হিসাবে নিতে রাজি হয়েছেন। কে সামনে বসে তাই নিজের সাফল্যের কথাটা একটু বাড়িয়েই বললে। সবচাইতে খুশি হলেন মা। পরের দিন সকালে বেরিয়ে গেল ভিনসেন্ট, কে আর জ্যান। সেখানে ছবি আঁকবে সে, কিন্তু ব্যাপারটা যেন বনভোজনে চলেছে তারা। মা প্যাকেটে করে দিলেন 3 জনের মতো দুপুরবেলাকার খাবার। পথে গির্জার ধারে অ্যাকাডিয়া গাছের ডালে ম্যাকপাই পাখির বাসা। উৎসুক জ্যানের কাছে ভিনসেন্ট প্রতিশ্রুতি দিল পাখির একটা ডিম সে পেড়ে এনে দেবে তাকে। আঁকা বাঁকা এবড়ো খেবড়ো পথে তারা পার হলো পাইন বন, তারপর সোনালি আর সাদা বালি ভরা প্রান্তর। নির্জন প্রান্তরের এক জায়গায় পড়ে আছে ভাঙা একটা লাঙল আর একটা হাত গাড়ি। গাড়িটার উপর জ্যানকে বসিয়ে ইজেলটা নামিয়ে ভিনসেন্ট তাড়াতাড়ি তাকে স্কেচ করে নিল। একটু দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো কে। ওর নিস্তব্ধতা ভাঙতে চাইল না ভিনসেন্ট। সে যখন আঁকছে, চুপ করে পাশে রয়েছে একটি মেয়ে,
এই নবলব্ধ আশ্চর্য অনুভূতি সেও নিঃশব্দে উপভোগ করতে লাগলো। আবার চলল তারা। গ্রামের পথ, দুপাশে কিষান কুটির, ক্রমে এসে পৌঁছল রুজেন্ডালের রাস্তায়। এতক্ষণ পরে প্রথম কথা বলল কে। জানো ভিনসেন্ট, অ্যামস্টারডামে তোমার সম্পর্কে একটা কথা আমি ভাবতাম। আজ এই জেলের সামনে তোমাকে আঁকতে দেখে সেই কথাটাই আমার মনে পড়ে গেল। কি কথা কে? শুনলে তুমি দুঃখ পাবে না বলো? মোটে না, তুমি বলো। তাহলে সত্যি কথাই বলি, তুমি যে পাদ্রী হবে শেষ পর্যন্ত তা আমি কিছুতেই ভাবতে পারতাম না। কেমন যেন মনে হতো তুমি খালি সময় নষ্টই করছো। বলনি কেন আমাকে তখন? বলবার অধিকার ছিল বলে মনে করিনি। মাথার কালো টুপির শাসনে কয়েকটি অবাধ্য পালক খুঁজে দিল কে। রাস্তাটা সরু হয়ে গেছে। একবার হোঁচট খেয়ে এসে টলে পড়ল ভিনসেন্টের গায়ে। ভিনসেন্ট তাড়াতাড়ি তার বাহুমূলে হাত দিয়ে চেপে ধরল তাকে সামলানোর জন্য। তারপর হাত সরিয়ে নিতে মনেই রইল না। কে আবার বললে, তাছাড়া যে কথাটা জীবনের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করেছ, তখন আমি সেটা বললে কি কোনো লাভ হতো? তবুও তুমি যে একজন সংকীর্ণ মনা পাদ্রী হবে তা আমার ভাবতেই খারাপ লাগতো। ভিনসেন্ট বললে, আশ্চর্য, তুমি নিজে যে ধর্মযাজকের মেয়ে। এ আমার বসের কাছ থেকে শিক্ষা। অনেক কথাই আমি ওর কাছ থেকে পেয়েছি। হাতটা সরিয়ে নিল ভিনসেন্ট। হঠাৎ বসের নাম যেন ছায়ার মতো নামল দুজনের মাঝখানে। ঘণ্টাখানেক হাঁটার পর তারা পৌঁছল লাইসবকে। ভিনসেন্ট ইজেলটা ঠিক করে দাঁড় করালো। পেছনে একটা ছোট্ট টুলে বসে কে বইয়ের পাতা খুলল। বালিতে খেলা করতে লাগলো জ্যান। স্কেচ করতে শুরু করলো ভিনসেন্ট। মনে তার নতুন উন্মাদনা, পেন্সিলের প্রতি রেখায় নতুন বলিষ্ঠতা। হয়তো মভের আশ্বাস, হয়তো কে এর উপস্থিতি এর কারণ। ক্ষিপ্র গতিতে স্কেচের পর স্কেচ সে করে চলল। একটি কথা বলে কে তাকে বিরক্ত করল না। সেও কের দিকে মুখ ফিরিয়ে সময় নষ্ট করল না একটু। আজকের কাজ তার ভালো হওয়া চাই। দিনের শেষে কের প্রশংসা বাণী তাকে আদায় করতেই হবে। দুপুরবেলা তারা আশ্রয় নিল ছায়া ঘেরা একটি ওক কুঞ্জে। শীতল ছায়ায় বসে কে খাবারের সামগ্রীগুলো সাজালো। অদূরের জলাভূমি হতে অসংখ্য পদ্মের মিষ্টি গন্ধের সঙ্গে মিশেছে মাথার উপরকার ওক পল্লবের মৃদু সুরভি। একদিকে বসল কে আর জ্যান, অপরদিকে তাদের মুখোমুখি ভিনসেন্ট। পাত্র সাজিয়ে খাবার গুছিয়ে দিতে লাগলো কে। রাত্রের খাবার টেবিলের ধারে মভ আর তার পরিবারের সেই শান্ত তৃপ্ত পরিবেশটির কথা মনে পড়ল ভিনসেন্টের। কের দিকে তাকিয়ে হঠাৎ তার মনে হলো এমন সুন্দর আর কাউকে সে কখনো বুঝি দেখেনি। হাতে গড়া রুটিতে মাখানো সুস্বাদু ঘন পনির, সবই মার হাতের তৈরি। তবু ভিনসেন্টের গলা দিয়ে যেন নামে না। নতুন অভূতপূর্ব একটা ক্ষুধা মনের মধ্যে জেগে উঠেছে। কের শীর্ণ গম্ভীর মুখ, বেদনাকৃষ্ণ গভীর চোখ আর পাণ্ডুর ওষ্ঠ দুটি চুম্বনের মতো তার দৃষ্টিকে টেনে রেখেছে। খাবার পর মার কোলে মাথা রেখে জ্যান ঘুমিয়ে পড়ল। ছেলের চুলে হাত বোলাতে বোলাতে চোখ নিচু করে তার মুখের দিকে চেয়ে রইল কে। ভিনসেন্ট বুঝল শুধু ছেলের মুখই দেখছে না কে, সেই মুখের আদলে খুঁজছে ভসকে, মৃত্যুপারের দৈত্যকে। সারা বিকেলবেলাটা সে স্কেচ করল। অনেকবার জ্যান এসে বসল তার কোলে। ছেলেটা তাকে ভালোবেসে ফেলেছে। হাজার প্রশ্নে প্রশ্নে তাকে অস্থির করেছে। কালি ঝুলি মাখিয়ে নষ্ট করেছে অনেকগুলো কাগজ। বিরক্ত বোধ করেনি ভিনসেন্ট। ভালো লেগেছে নিষ্পাপ সরল এই জীবন্ত শিশুটির চঞ্চল স্পর্শ। সন্ধ্যাক্রমে আবার যাত্রা অভিমুখে। পথে ছোট ছোট জলায় পরন্ত সূর্যের রঙিন লীলা, যেন প্রজাপতির বর্ণ বৈচিত্র্য। চক্রবালের রক্তিমে আসন্ন রাত্রি ছায়ার কারুণ্য, প্রান্তর জোড়া ক্রমবৈরাগ্যের অভিব্যক্তি। সেদিনের আঁকা স্কেচগুলি ভিনসেন্ট কে দেখালো। কের মনে হলো এগুলো শিশু সুলভ, অপটু আর স্থূল কাজ। তবু জ্যানকে যে ভালোবেসেছে, দুঃখকে যে উপলব্ধি করেছে অন্তরে, সে লোক ভালো। কেমন লাগলো কে? ভালো, খুব ভালো হয়েছে।
সত্যি, সহানুভূতির ছোট্ট কটি কথায় ভিনসেন্টের মনের বদ্ধ অর্গল খুলে গেল। কে তাকে বুঝবে? কে বুঝবে তার আশা আকাঙ্ক্ষার কথা? পৃথিবীতে আর কেউ নয়। বাড়িতে সে মুখ বুজে থাকে। মভ আর টার্স্টিগের কাছে কথা বলতে হয় দিন বিনীতভাবে। থিও থাকে বিদেশে, বন্ধু নেই একটিও, হৃদয়ের একটি বাতায়নও যার কাছে খোলা যায়। এতক্ষণ পরে মুখ খুলল সে, কথা বলতে লাগলো ঝড়ের মতো, সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো জোর কদমে। তার হাঁটার সঙ্গে পাল্লা দেওয়া শক্ত হলো কের পক্ষে। কোথায় গেল শহুরে ভদ্রতার পালিশ? আড়ষ্ট ভাষা দিয়ে নিজেকে প্রকাশ করা কি সহজ? তাই তো আবার হাত ঝাঁকুনি, কাঁধ ঝাঁকুনির মুদ্রাদোষগুলো বিকটভাবে প্রকট হয়ে উঠেছে। কে অবাক হয়ে গেল। কেন এমনি ছটফট করছে, বকবক করছে অমার্জিত অশিক্ষিত গ্রাম্য লোকের মতো? নারী বুঝল না যে লোকটা আসলে তার সামনে রাখছে শ্রেষ্ঠ সম্ভ্রমের আন্তরিক অঞ্জলি। প্রকাশহীনতার বেদনার মতো অনুভূতি তার মনে জমা হয়েছিল, সব সে ঢেলে দিতে চাইলে এক নিঃশ্বাসে। কি তার আশা, কি তার আকাঙ্ক্ষা, কেমন শিল্পী সে হতে চায়, জীবনের কোন সত্য বাস্তব রূপটিকে সে প্রকাশ করতে চায় তার কাজে, তার ছবিতে। স্বপ্ন সে দেখে, কিন্তু স্বপ্নবিলাসী সে নয়। দুঃখের পরিচয় সে পেয়েছে, তাই তার স্বপ্ন দুঃখ পারের সার্থকতার স্বপ্ন। কে ভেবেই পেল না তার অত উত্তেজিত হয়ে ওঠার কারণ কি। বাধা সে তাকে দিল না, কিন্তু কানেও নিল না তার অধিকাংশ কথা। স্মৃতি নিয়ে সে আছে, অতীতে নিমজ্জিত তার মন। ভবিষ্যৎ নিয়ে এত উত্তেজনার, এত আশার কথা তার কানে বেসুরো বাজে, কুঁকড়ে দেয় তার মনকে। কথার মাঝখানে একটা নাম শুনে হঠাৎ একবার কে বলে উঠল, নিউ হাউস। আমস্টারডামে এই নামে একজন শিল্পী থাকতো, তার কথা বলছো? হ্যাঁ, তার কথাই তো। সে এখন হেগে আছে, তুমি জানতে তাকে? ভসের বন্ধু ছিল সে। ভস প্রায়ই তাকে বাড়িতে নিয়ে আসতো। ভস, কেবল ভস। লোকটা মরেছে, 1 বছরের বেশি সে নেই। তবু তার প্রেত আজও কেন আচ্ছন্ন করে রেখেছে কে কে? কেন ভুলতে পারে না কে? সে তো এখন অতীত। ভিনসেন্টের জীবনে উর্সুলা যেমন অতীত, তবু ভস অতীত নয়, তবু সে উপস্থিত। হঠাৎ ভিনসেন্টের ধারণা হলো, আমস্টারডামে লোকটাকে যতবার সে দেখেছিল একবারও তার ভালো লাগেনি। শরৎ ঘনিয়ে এলো, তামাটে হলুদ রং ধরল পাইন বনে। প্রতিদিন কে আর ভ্যান ভিনসেন্টের সঙ্গে বার হয়। কের গালে লেগেছে রং, পায়ের চলায় এসেছে সুস্পষ্ট দৃঢ়তা। সঙ্গে সে নেয় সেলাইয়ের বাস্কেট। ভিনসেন্ট আঁকে সারাদিন, তার আঙুলও অলস থাকে না। কথাবার্তাতেও আবার প্রাণের আবেগ লেগেছে। ছেলেবেলাকার গল্প, আমস্টারডামের জীবনের গল্প বলে, চোখে মাঝে মাঝে কৌতুকের ঝিলিকও লাগে। বাড়ির সকলে খুশি। ভিনসেন্টের সাহচর্য মেয়েটার পক্ষে ভালোই বলতে হবে। মনমরা হয়ে হয়ে এতদিন যেন ছায়া হয়েছিল। ভিনসেন্টটা ওর সংস্পর্শে এসে অনেকটা ভদ্র হচ্ছে বই কি। কের সবকিছু ভালো লাগে ভিনসেন্টের। দীর্ঘ রুক্ষ কালো পোশাকে ঢাকা ওর শীর্ণ তনু, সোনালি চুল ঢাকা পথে বার হবার কালো টুপিটি, কাছাকাছি যখন আসে তখন ওর মৃদু মধুর দেহ সুরভি। চোখে চোখ পড়া, কখনো কখনো বা ক্ষণিক চকিত স্পর্শ। ওর গলার ভাঙা ভাঙা স্বর ভিনসেন্টের নিদ্রিত শ্রবণে গানের মতো বাজে। স্বপ্নে ভিনসেন্টের তৃষিত ওষ্ঠ তৃপ্তি খোঁজে ওর অঙ্গ প্রান্তের মরীচিকায়। অধুনা সে উপলব্ধি করেছে বঞ্চিত অসম্পূর্ণ তার জীবন। এমনি অসম্পূর্ণতায় বছরের পর বছর তার কেটেছে। অন্তরে ভালোবাসার, স্নেহ, মমতার যে স্রোতস্বিনী ছিল তা শুকিয়ে গেছে দিনে দিনে। বুক জোড়া তার শুষ্ক মরু। এত দিনে তার স্বপ্ন মানুষই বুঝি রূপ ধরে দেখা দিল। তাই এত ভালো লাগে কের উপস্থিতিটুকুই যেন কোমল আলিঙ্গনের মতো। তার সঙ্গে যখন সে মাঠে যায়, নতুন প্রেরণা পায় ছবি আঁকার। যেদিন যায় না সেদিন প্রতিটি লাইন আঁকা যেন গুরুতর পরিশ্রমের মতো লাগে।
সন্ধেবেলা বসবার ঘরে টেবিলের ধারে বসে সে স্কেচগুলো কপি করে। কাজের আর তার দৃষ্টির মাঝখানে সর্বদা ভাবে কের মুখখানি। টেবিলের ওধারে বসে থাকে কে, নিঃশব্দে কোলের উপর হাত দুখানি রেখে। হলদে মৃদু আলোর পারে আধো অন্ধকারে সে মুখ ঢাকা। চোখ তুলে ভিনসেন্ট দু একবার চায়, ওর চোখে চোখ পড়ে। কের রক্তি মোষ্ঠে ফুটে ওঠে মৃদু হাসির ধূসর কারুণ্য। মাঝে মাঝে কে যেন হঠাৎ মারে বুকের মধ্যে, মনে হয় ছুটে গিয়ে জড়িয়ে ধরবে সে ওকে, শীতল ওষ্ঠপুটের অমৃত পান করবে সকলের সামনে, কাউকে গ্রাহ্য না করে সার্থক করবে তার অন্তর্তৃষা। শুধু যে কের রূপে সে মজেছে তা নয়, কের দেহ মন সবকিছুর কাছে সে আত্মসমর্পিত। উর্সুলাকে হারাবার পর থেকে ভুলেছিল এতদিন তার চরম একাকিত্বের বেদনা। সারা জীবনে কোনো মেয়ে তার কানে একটি ভালোবাসার কথা বলেনি, আঙুলের সামান্যতম স্পর্শে সিঞ্চন করেনি সামান্যতম আদর। একটিমাত্র চুম্বনে সে চির কাঙাল। এ তো জীবন নয়, এ জীবন মৃত্যু, প্রেম হারা এ জীবন যাত্রা। উর্সুলাকে যখন ভালোবেসেছিল তখন সবে তার বয়ঃসন্ধিকাল। তখন সে শুধু দিতেই চেয়েছিল, সে দানটুকু গ্রহণ করেনি উর্সুলা। এখন এ তার পরিণত মনের প্রেম, এ প্রেম দিতে চায়, নিতেও চায়। সে ভাবে কে যদি উত্তপ্ত আশ্লেষে তার এই নবজাত প্রেম ও তৃষ্ণা না মেটায়, তাহলে বাঁচবে সে কি নিয়ে আর? কের প্রতি পরিণত ভালোবাসায় তাকে যে আবার সম্পূর্ণ মানুষের বাসনা কামনার অধিকারী করেছে। জ্যানকেও সে ভালোবাসে, জ্যান যে কেরই অংশ, কিন্তু ঘৃণা করে সে ভসকে। সারা অন্তর দিয়ে ঘৃণা করে ওই মৃত লোকটার প্রেতচ্ছায়াকে, যা এখনো আচ্ছন্ন করে রেখেছে তার প্রেমস্পদার মন। কে ভালোবেসেছিল, ক্ষতি নেই, দুঃখ শোক পেয়েছে, ভালোই তো। সেও তো একদা ভালোবেসেছিল উর্সুলাকে। যে ভালোবাসার ব্যর্থতায় সে কম জ্বলেনি, দুঃখের দাহনে দুজনেরই অভিজ্ঞতা, সেই দাহনে পবিত্রতর হোক ওদের যুগল প্রেম। আশঙ্কা নেই তার, ওই প্রেতকে সে ভয় করে না, জয় সে করবেই। অগ্নিক্ষরা ভালোবাসায় সে পুড়িয়ে দেবে কে এর মনের সমস্ত স্মৃতির জড়তা। শীঘ্রই সে হেগে যাচ্ছে মবের কাছে ছবি শিখতে, কেউ তার সঙ্গে যাবে, দুজনে নতুন জীবন শুরু করবে স্বামী স্ত্রীর। ঠিকই তো, সংসারী সে হবে না নাকি? কের ছেলে মেয়ে হবে, কে আর তার। অনেক দিন বাউন্ডুলে হয়ে ঘুরেছে সে, আর না। অনেক অর্থহীন রুক্ষতা জমেছে তার চরিত্রে। এবার সে সব খুঁজবে, আসবে মাধুর্য, আসবে সম্পূর্ণতা। প্রেম ছাড়া তা অসম্ভব। জীবনের সব সৌকর্যের মূলে প্রেম, এই প্রেমকে সে জয় করবেই। ভালোই হয়েছে যে উর্সুলা তাকে ভালোবাসেনি। যদি সে প্রত্যাখ্যান না করত, সর্বনাশ হতো তাহলে। ছেলেবেলাকার সস্তা মোহ, তাকেই সে ভেবেছিল ভালোবাসা। ঝুটো কাঁচ দেখে মানিক ভেবে তার মন মজেছিল। প্রেমের প্রকৃত পরিচয় জীবনে আর তাহলে পেত না, ভালোবাসতে পারত না সে কে কে। ওই একটা নিতান্ত সাধারণ আর চটুল আর মূর্খ মেয়েকে নিয়ে সারা জীবন তাকে ঘর করতে হতো। অমনি একটা মেয়ের জন্যই কত না দুঃখ একদিন সে পেয়েছে, ভাবতে এখন হাসি আসে। আজ মনে হয় একটি ঘন্টা কের কাছে থাকার বিনিময়ে উর্সুলার সারা জীবনের সঙ্গ সে বিলিয়ে দিতে পারে। দুঃখ সে পেয়েছে বটে, ক্ষতি কি তাতে? শেষ পর্যন্ত কে কে তো পেল। ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার দিন ঘুচল, পথ খুঁজে শেষ পর্যন্ত সে পেল দৃষ্টির দিশা, প্রেমের পরিণতি। প্রচণ্ড প্রচেষ্টায় নিজেকে এখনো সংযত করে রেখেছে ভিনসেন্ট। সহস্রবার কে কে যখন সে কাছে পায়, মনে হয় সে বলে, কে, রাগ করো না, মনের কথা তোমাকে বলি। মন চায় বাহুর বন্ধনে তোমাকে বাঁধতে, চুম্বনে চুম্বনে ভরিয়ে দিতে তোমার মুখ। মন চায় তুমি আমাকে বিয়ে করো, ঘরণী হও আমার। এ চাওয়া কি দুরাশা? কথাটা সে কিছুতেই গুছিয়ে বলতে পারে না। কে তাকে কোনো সুযোগ দেয় না। উচ্ছ্বাস ভরা সব কথাকেই সযত্নে সে এড়িয়ে চলে। কি করে সে বলবে? এদিকে হেগে যাবার সময় তার ঘনিয়ে এসেছে, দেরি করা চলে না। কিন্তু সহসা আকাশ থেকে প্রেম প্রলাপকে সে নামিয়ে আনে কেমন করে?
একদিন তারা চলেছে ব্রেডার পথে। সকালবেলাটা ভিনসেন্ট কয়েকটি কৃপণের স্কেচ করেছে। দুপুরবেলা একটি নদীর ধারে এলাম গাছের ছায়ে তারা বিশ্রাম করল। খাওয়া দাওয়া শেষ হয়েছে, ঘাসের উপর ঘুমিয়ে পড়েছে জ্যান। ভিনসেন্ট কয়েকটি কৃষাণের স্কেচ করছে। ভিনসেন্ট নিচু হয়ে কেকে কয়েকটা স্কেচ দেখাচ্ছে। হঠাৎ তার মনে হলো কের নরম একটি কাঁধ তার বুকের একটা অংশ স্পর্শ করে সারা দেহে যেন তার জ্বালা ধরিয়ে দিল। সংযমের এতদিনের বাঁধ মুহূর্তে ভেঙে গেল তার। হাত থেকে কাগজগুলো খসে পড়ল। চকিতে সে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল কেকে। কর্কশ পুরুষ আলিঙ্গনের সঙ্গে সঙ্গে এতদিনের উদ্ভ্রান্ত ব্যাকুল ভাষার বন্যায় নিরুদ্ধ আবেগকে সে উজাড় করে দিল এক মুহূর্তে। মাফ করো, মাফ করো কে। আমি বলবো, আমাকে বলতেই হবে। আমি তোমাকে ভালোবাসি কে, সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি। প্রথম যেদিন আমস্টারডামে তোমাকে দেখি সেই দিন থেকেই তোমাকে ভালোবাসি। তোমাকে আমি ছাড়বো না। না না না, কিছুতেই এড়াতে পারবে না আমাকে। কে, বলো, আমাকে একটু তুমি ভালোবাসো। আমরা এখান থেকে চলে যাব, হেগে গিয়ে থাকবো, সুখী হব আমরা। আমাকে তুমি ভালোবাসো, তাই না লক্ষ্মীটি? বলো তুমি, আমাকে তুমি বিয়ে করবে তো? নিজেকে ছাড়াবার জন্য কোনো চেষ্টা করলো না কে। বিস্ফারিত তার চোখ, আতঙ্কে আর বিতৃষ্ণায় মুখটা যেন তার বেঁকে গিয়েছে। ভিনসেন্টের সব কথা তার কানে পৌঁছয়নি, কিন্তু কথার মানেটা সে বুঝেছে। আর তো একটা চিৎকারকে রোধ করার জন্য এক হাতে সে মুখটা ঢাকলো। তারপর তীক্ষ্ণ রুদ্ধশ্বাসে হিস হিস করে উঠল তার কণ্ঠ। না না, কখনোই না। এক ঝটকায় ভিনসেন্টের আলিঙ্গন থেকে সে মুক্ত করে নিল নিজেকে। তারপর ঘুমন্ত শিশুকে কোলে তুলে নিয়ে দৌড় দিল মাঠের মধ্যে দিয়ে। ভিনসেন্ট অনুসরণ করতেই গতি বাড়িয়ে দিল কে। ভিনসেন্ট স্তম্ভিত হয়ে গেল। কি হলো কে? এরকম হলো কেন? চিৎকার করে সে ডাকলো, দাঁড়াও কে, দাঁড়াও, দৌড়িও না এমন করে। তার গলার আওয়াজকে কে আরো ভয় পেল। আরো জোরে সে দৌড়তে লাগলো প্রাণপণে। পাগলের মতো লাফাতে লাফাতে ভিনসেন্ট ছুটতে শুরু করলো তার পিছনে। হোঁচট খেয়ে একবার ঘাসের উপর পড়ল কে। কোল থেকে মাটিতে পড়ে কোকিয়ে কেঁদে উঠল জ্যান। সামনে হাঁটু গেড়ে বসে কে 2 হাত চেপে ধরল ভিনসেন্ট। পাগলের মতো বলতে লাগলো, আমি আমি তোমাকে ভালোবাসি। এ কথা শুনে তুমি এমনি করে পালাচ্ছ কেন কে? পালাবার কি আছে? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে না হলে আমার চলবে না। তুমি তো আমাকে ভালোবাসো, তবে কত যে তোমাকে চাই তা যদি জানো, তবে অতীতকে ভুলে যাও কে। তুমি আর আমি, নতুন জীবন হবে আমাদের। আতঙ্কের ভাবটা কেটে গেছে কের চোখ থেকে। তার বদলে তিক্ত তীব্র ঘৃণা। হাত দুটো ছিনিয়ে নিল মুহূর্তে। জ্যানের ঘুম একেবারে ভেঙে গেছে। ভিনসেন্টের উন্মত্ত চাহনি আর উন্মাদের মতো চিৎকারে ভয় হয়েছে তার। মার গলা জড়িয়ে ডুকরে কেঁদে উঠল বাচ্চাটা। ভিনসেন্ট সোজা হয়ে দাঁড়ালো তাদের সামনে। অন্তরের সমস্ত ব্যাকুলতা যেন একটিমাত্র কাতর প্রশ্নে সে ছড়িয়ে দিল নিঃশব্দ প্রান্তরের আকাশে আকাশে। বলল, বলো, বলো কে, চুপ করে থেকো না, বলো, একটুকু অন্তত বলো, এতটুকু ভালোবাসো আমাকে? না না, কখনোই না। জ্যানকে বুকে নিয়ে আবার দৌড়তে লাগলো কে। মাঠ থেকে রাস্তায় পড়েও সে তেমনি দৌড়তে লাগলো। পাথরের মতো স্তব্ধ হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল ভিনসেন্ট। তারপর কতবার চিৎকার করে তার নাম ধরে ডাকলো, কে পিছন ফিরে তাকালো না একবারও। রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে দৃষ্টির বাইরে অন্তর্হিত হয়ে গেল কে। স্থাণুর মতো দাঁড়িয়ে রইল ভিনসেন্ট কতক্ষণ। তারপর আস্তে আস্তে ফিরে গেল প্রান্তরের মাঝখানে। কানে কেবলই বাজছে চরম নিষ্ঠুর সেই কটি কথা, না না, কখনোই না। মাটিতে এলোমেলো ছড়ানো স্কেচগুলো আর অন্যান্য সরঞ্জাম সব কুড়িয়ে নিয়ে ক্লান্ত পদক্ষেপে ফিরে চলল বাড়ির দিকে।
সারা বাড়ি ভরা চাপা বিদ্যুৎ উত্তেজনা। কের ঘরের দরজার খিল বন্ধ। বসবার ঘরে গম্ভীর থমথমে মুখ নিয়ে বসে আছেন বাবা, পাশে মা, চোখে তার ত্রস্ত চিন্তিত দৃষ্টি। তাকে দেখে আর্তনাদ করে উঠল মা। ভিনসেন্ট, তুই এই কাজ কি করে করলি? ভিনসেন্ট বললে, কি কাজ করেছি? অমনি করে তুই কে অপমান করেছিস? আস্তে আস্তে পিঠ থেকে ইজেলটা নামালো ভিনসেন্ট। কি উত্তর দেবে সে নিজেই জানে না। কয়েক মুহূর্তের স্তব্ধতার পর প্রশ্ন করল সে, কি শুনেছ তোমরা কের মুখ থেকে? নিরুদ্ধ রাগে বাবার মুখে যেন রক্ত ফেটে পড়ছে। গলার বোতামটা খুলে দিয়ে দুহাতে টেবিলের ধারটা আঁকড়ে ধরে চাপা গলায় তিনি বললেন, কে বলেছে যে তুমি তাকে মাঠের মধ্যে দুহাত দিয়ে জড়িয়ে ধরেছিলে আর চিৎকার করে পাগলের মতো প্রলাপ বকেছিলে? শান্ত গলায় ভিনসেন্ট বললে, তাকে আমি বলেছিলাম আমি তাকে ভালোবাসি। এই কথায় কাউকে অপমান করা হয় বলে তো আমি জানি না। এইমাত্র শুধু এই কথা তুমি তাকে বলেছিলে? না, আরো বলেছিলাম আমি তাকে বিয়ে করতে চাই। বিয়ে? ওকে? আশ্চর্য হবার কি আছে তাতে? মা কেঁদে উঠলেন আবার। ভিনসেন্ট, তুই এমন কথা ভাবলি কি করে? কেন মা, আমি যদি ওকে ভালোবাসি? ভিনসেন্ট, জলদ গম্ভীর গলায় ধমকে উঠলেন বাবা। কে তোমার আপন মাস্তুত বোন হয় সে কথা একবারও তোমার খেয়াল হয়নি? ছি! কেন, কি হয়েছে তাতে? কি হয়েছে? বোনকে বিয়ে করতে চাও? একেবারে ইতর অমানুষ হয়েছ তুমি। কি বাজে কথা বলছেন বাবা? এ যুগে আপনার পক্ষে এমনি ধারণা সাজে না। এ কি বাইবেল আওড়াচ্ছেন নাকি? থামো তুমি, বকবক করো না। আমার বংশের একটা সম্মান আছে, তোমার সে জ্ঞান না থাক। আমার বংশে এমনি অনাচার আমি হতে দেব না। মা বললেন, তুই আমার কথা শোন ভিনসেন্ট। তুই যদি ওকে ভালোই বাসিস তবু আরো কদিন অপেক্ষা করতে পারলি না কেন? বছরও ঘোরে নিয়েও বিধবা হয়েছে। স্বামীর শোক ওর বুকে দগদগে ঘায়ের মতো জ্বলছে। তোর সবুর সইল না? বিয়েই যদি করিস, বউকে খাওয়াবার সংস্থানই বা কোথায় তোর? বাবা বললেন আবার দাঁতে দাঁত চেপে, তোমার ব্যবহার যেমন অশোভন, তেমনি তোমার মনও নোংরা। এতদিন তোমাকে পুরোপুরি আমি চিনতে পারিনি। দপ করে জ্বলে উঠল ভিনসেন্ট। আপনি ভুল করছেন বাবা। কের প্রতি আমার যে ভালোবাসা তা মহৎ আর পবিত্র। আপনি তা বুঝুন আর নাই বুঝুন, অন্তত সংযত হয়ে কথা বলবেন। নিজের ঘরে চলে গেল ভিনসেন্ট। বসে পড়ল বিছানার ধারে। মাথার মধ্যে ঝিমঝিম করছে, সব কিছু যেন লাগছে ধাঁধার মতো। এ কেমন হলো? কেন হলো? ভালোবাসা কি পাপ? ভালোবাসা প্রকাশ করা কি অন্যায়? তবু কেন কে তাকে অমনিভাবে এড়িয়ে ছুটে পালালো? সে তো কোনো ক্ষতি করতে চায়নি তার। একটুও কি ভালোবাসে না তাকে প্রতিদানে? ক্রূর প্রতিধ্বনি কানে বাজল, না না, কখনো না। সারা রাত কাটল অসহ্য যন্ত্রণায়, বিনিদ্র কামনায়। বিকেলবেলার ওই অসহ্য অকল্পনীয় দৃশ্যটা শতবার ভেসে ভেসে ওঠে। সহস্রবার কানে বাজে ওই নিষ্ঠুর ধিক্কার ধ্বনি, না না, কখনোই না। সকালবেলা ঘর থেকে বার হলো অনেক বেলা করে। রান্নাঘরে মা মিষ্টি গলায় বললেন, হ্যাঁ রে, এত দেরি? রাত্রে ঘুম হয়েছিল তো ভালো? ভিনসেন্ট শুধল, কে কোথায়? তোর বাবা তাকে পৌঁছে দিতে গেছেন ব্রেডা স্টেশনে। কেন? কে রইল না, বাড়ি ফিরে যাবে। আমস্টারডামে? ও, তা বেশ। আমার কথা কিছু বলেনি? না, একটিও কথাও না? কালকের কথার উল্লেখ করেনি একবারও? না, শুধু বললে বাবা মার কাছে ফিরে যাবে। তুই খেতে বস ভিনসেন্ট, যা হয়েছে বেশ হয়েছে, ওর কথা আর ভাবিস নে।
ট্রেন কটায় ছাড়ে মা? 10:20। ভিনসেন্ট হাত ঘড়ি দেখল, বললে, হ্যাঁ, ছাড়বার আর দেরি নেই। আর কিছু করার নেই এখন আমার, সময় চলে গেছে। দিনান্ত বেলা ট্রেন এসে পৌঁছলো আমস্টারডামে সেন্ট্রাল স্টেশনে। কামরা থেকে লাফিয়ে নেমে হন হন করে চলল ভিনসেন্ট। আবার সে গৃহত্যাগ করেছে, হয়তো এই শেষবারের মতো। আবার ভেসে যাবে কোথায় কে জানে। তার আগে একটি মাত্র আশা, একবার সে দেখা করবে কের সঙ্গে। সন্ধ্যা অন্ধকার ঘনিয়ে আসছে শহরের পথে পথে। দোকানপাট, আপিস দপ্তর বন্ধ হচ্ছে। গৃহাভিমুখী কেরানির ভিড়। রেভারেন্ড স্টিকারের বাড়ির সামনে একটু থমকে দাঁড়ালো ভিনসেন্ট। তারপর পাথরের ধাপ কটা উঠে দরজার ঘণ্টা নাড়ল। মুহূর্ত পরে দরজা খুলল। পরিচারিকাটি তাকে দেখে চিনতে পারল। সঙ্গে সঙ্গে দাঁড়ালো দরজার ফাঁকটা আগলে। ভিনসেন্ট জিজ্ঞাসা করলে, রেভারেন্ড স্টিকার বাড়ি আছেন? পরিচারিকা জানতো কি বলতে হবে এক্ষেত্রে। বললে, না, বাড়ি নেই। বাড়ির ভিতর থেকে পরিচিত দুটি কণ্ঠস্বর কানে এলো ভিনসেন্টের। ধমক দিয়ে উঠল, সরে যাও সামনে থেকে, ভেতরে যেতে দাও আমাকে। এক ধাক্কায় পরিচারিকাটিকে সরিয়ে ভিনসেন্ট ঢুকে পড়ল বাড়ির মধ্যে। মেয়েটি তার ভয়ে চেঁচাতে লাগলো, আরে দাঁড়ান দাঁড়ান, চলেছেন কোথায় আপনি? বাড়ির সবাই খেতে বসেছে যে। সোজা হল ঘর পার হয়ে ড্রয়িং রুমে ঢুকলো ভিনসেন্ট। মুহূর্তে চোখে পড়ল কালো পোশাক পরা একটি পরিচিত মূর্তি অন্তর্নিহিত হয়ে গেল পিছনের দরজা দিয়ে। রেভারেন্ড স্টিকার, তার স্ত্রী উইলহেমিনা, মাসি ও তাদের দুটি ছোট ছেলে মেয়ে খাবার টেবিলে। একটি চেয়ার ফাঁকা, সেটির সামনেও টেবিলের উপর খাবারের পাত্র। পরিচারিকা অনুযোগ করে উঠল, বললাম সবুর করুন, তাই তর সইল না, একেবারে আমাকে ঠেলে ফেলে দিয়ে ঘরে এসে ঢুকলেন। টেবিলের দুধারে রূপোর দুটি বাতি দান, তাতে লম্বা লম্বা দুটি জ্বলন্ত মোমবাতি। তার নরম হলুদ আলোয় দেওয়ালে ক্যালভিনের প্রতিকৃতিটি অস্পষ্ট প্রতিভাত। টেবিলের উপর বাসনপত্রের কিনারাগুলি চিকচিক করছে বাতির মৃদু ছটায়। মেসোমশাই বললেন, ব্যাপার কি ভিনসেন্ট? সামান্য ভব্যতা বোধ দেখছি তুমি খুইয়েছ। কি চাও তুমি? স্পষ্ট স্বরে ভিনসেন্ট ঘোষণা করলে, কের সঙ্গে আমি দেখা করতে চাই। সে এখানে নেই, বন্ধুর বাড়ি গেছে। মিথ্যে কথা, এইমাত্র সেখানে ছিল, ওই চেয়ারে, ওই তার খাবারের পাত্র। রেভারেন্ড স্টিকার স্ত্রীর দিকে ফিরে বললেন, ছেলে মেয়েদের এই ঘর থেকে নিয়ে যাও। ঘর খালি হতে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি। অনেক যন্ত্রণা তুমি দিচ্ছ ভিনসেন্ট, শুধু আমাকে নয়, আমার পরিবারের সকলকে। এতটা বয়স হলো তোমার, কিচ্ছু করলে না। চাষার মতো আচার ব্যবহার নিয়ে ঘুরে ঘুরে বেরিয়ে নিজের ইহকাল পরকাল নষ্ট করছো। তোমার জন্য আমরা কিচ্ছু করিনি কি? একটু কৃতজ্ঞতা বোধ নেই তোমার? এতটা অশান্তি তুমি ঘটাচ্ছ কোন লজ্জায়? আমার মেয়েকে নাকি তুমি ভালোবাসো? এত বড় সাহস তোমার? ধৃষ্টতার একটা সীমা আছে। ভিনসেন্ট উত্তর দিল না ওসব কথার, শুধু বললে, কের সঙ্গে একবার দেখা করতে দিন আঙ্কেল স্টিকার, ওর সঙ্গে কথা আছে আমার। কোনো কথা নেই তোমার আমার মেয়ের সঙ্গে, ও তোমার মুখ দর্শন করতে চায় না। বিশ্বাস করিনে। কে আপনাকে তাই বলেছে? আলবাত বলেছে, জ্বলে উঠলেন স্টিকার। আমি মিথ্যে কথা বলছি? জানি না সত্যিকে মিথ্যে, সত্যি হয়তো হোক, তবে আমি নিজে ওর মুখ থেকে এই কথা শুনতে চাই। অটল রইলেন স্টিকার। ক্লান্ত হতাশভাবে ভিনসেন্ট কের পরিত্যক্ত চেয়ারটাতে বসে পড়ল। অনুনয় করে বললে, আপনারা ধর্মযাজক, লোহার বর্ম দিয়ে আপনাদের হৃদয় ঢাকা, সে আমি জানি। তবু বিশ্বাস করুন, সমস্ত মন প্রাণ দিয়ে আমি কে ভালোবাসি। ঈশ্বর আমার সাক্ষী, এ ভালোবাসা আমার প্রতি মুহূর্তের মৃত্যু যন্ত্রণা। এক লহমার জন্য ওকে আমি ভুলতে পারিনি। আপনি দয়া করুন আমাকে, আমি প্রতিজ্ঞা করছি, জীবন আমার ব্যর্থ হবে না। জীবনে সুপ্রতিষ্ঠিত হতে খুব বেশি দিন আমার লাগবে না। আপনার মেয়ের যোগ্য আমি হবই, কিন্তু ওকে বুঝবার,
ওর ভালোবাসাকে জয় করবার সুযোগটুকু আমাকে দিন। আপনিও তো একদিন ভালোবেসেছেন। আমার এই দুঃসহ যন্ত্রণা আপনি কি বুঝবেন না? আপনার বিন্দুমাত্র সহানুভূতিও কি আমি পাবো না? রেভারেন্ড স্টিকার একটু ভাবলেন, তারপর চট করে মোড় ঘুরিয়ে দিলেন কথার। গলায় তিক্ততার আভাস এনে বললেন, যন্ত্রণা যন্ত্রণা সহ্য করার শক্তি নেই তোমার। মানুষ নও তুমি, দুর্বল কাপুরুষ কোথাকার। ব্যর্থ প্রেমের মিনমিনে কান্না ছাড়া আর কিছু করার নেই তোমার। লাফিয়ে উঠে দাঁড়ালো ভিনসেন্ট। সমস্ত বুক তার পাথর হয়ে উঠল কাঠিন্যে। স্টিকারের মুখোমুখি সে দাঁড়ালো। দুজনের মাঝখানে লম্বা দুটি মোমবাতি জ্বলছে। বাতি দুটোর আড়াল না থাকলে সে হয়তো মেরেই বসত স্টিকারকে। আঘাত লেগেছে তার মনুষ্যত্বে, তার পুরুষত্বে, চরম আঘাত। আলোক বিন্দু দুটির ওপর দিয়ে দুজনে দুজনের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ জ্বলন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে। এমনিভাবে কতক্ষণ কাটলো কারো কোনো খেয়াল নেই। হঠাৎ ভিনসেন্ট তার বাঁ হাতটা তুলে ধরল মোমবাতির ওপর। ভৌতিক নিস্তব্ধতা ভেঙে কর্কশ গলায় বলল, যতটুকু সময় এই বাতির আগুনে আমি হাতটা রাখতে পারি, ততটুকু সময় আপনার মেয়ের সঙ্গে আপনি আমায় কথা বলতে দিন। এর বেশি আমি আর কিচ্ছু চাইনি। হাতটা উল্টে নিয়ে এসে ধরলে বাতির শিখার উপর। ঘরের আলো কমে গেল তৎক্ষণাৎ। কালো হয়ে উঠল চামড়াটা। কয়েক মুহূর্ত যেতে না যেতেই চামড়াটা পুড়ে লাল দগদগে মাংস বের হয়ে এলো। হাতটা সরালো না ভিনসেন্ট, একটু কাঁপল না পর্যন্ত। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রেভারেন্ডের চোখের দিকে। আরো কাটল কয়েক মুহূর্ত। পোড়া মাংসের উগ্র গন্ধে ঘর ভরে গেল। হাতের চামড়া খসে খসে পড়তে লাগলো টেবিলের ওপর। আতঙ্ক বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন ধর্মযাজক। সারা অঙ্গে যেন তার পক্ষাঘাত, নড়তে পারছে না। ভিনসেন্টের চোখের বজ্র কঠিন দৃষ্টিতে তার সমস্ত চৈতন্য যেন বন্দী হয়ে আছে। পোড়া মাংসগুলো দলা পাকিয়ে যাচ্ছে, তবু হাতটা কেঁপে উঠছে না এক সময়ের জন্য। পলকবিহীন চোখ। হঠাৎ যেন সম্বিত ফিরে পেলেন রেভারেন্ড স্টিকার। গলায় যত জোর আছে সব সংহত করে চিৎকার করে উঠলেন একবার, তারপর ঝাঁপিয়ে পড়লেন টেবিলের উপর। এক ঝটকায় দুটো বাতি একসঙ্গে টেবিল থেকে সরিয়ে নিভিয়ে ফেললেন। নিরন্ধ্র অন্ধকার। টেবিলে ভর করে দুজনে মুখোমুখি। কেউ কাউকে দেখছে না, অথচ অন্ধকারে জল জল করছে দুজোড়া চোখ। আবার আর্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন ধর্মযাজক, পাগল, পাগল কোথাকার! বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। শুনে যাও, কে তোমাকে সারা মন দিয়ে ঘৃণা করে। এই আমার শেষ কথা শুনে চলে যাও এখান থেকে। জীবনে আর কখনো ছায়া মারিও না এ বাড়ির। অন্ধকার পথ বেয়ে ভিনসেন্ট চলতে লাগলো। কত অলি গলি পার হয়ে শেষে পৌঁছলো শহরের প্রান্ত সীমায়। মরা খালটার পাশে গিয়ে দাঁড়াতেই নাকে এলো বদ্ধ ঘোলাটে জলের পরিচিত ভ্যাপসা গন্ধ। রাস্তার গ্যাসের আলোর একটি পলাতক শিখা এসে পড়েছে ঠিক তার বাঁ হাতের উপর। গভীর লাল ক্ষত সারা তালুর পিছন দিক জুড়ে। উপলব্ধির কোনো গোপন শাসনে আগুনে সে বাঁ হাতটা বাড়িয়েছিল, ডান হাত নয়। সে হাত দিয়ে সে কাজ করে। কত ছোট ছোট শাখা খাল সে পার হলো। নাকে আসতে লাগলো কোন বিস্তৃত সমুদ্রের সুরভি। শেষ পর্যন্ত সে পৌঁছলো মেন্ডিস ডিকস্টার বাড়ির কাছে। একটা খালের ধারে মাটিতে সে বসে পড়ল। ঢিল একটা ছুঁড়ল খালের মধ্যে। ঢিলটা ডুবে গেল, কিন্তু খালে জল আছে কি না আছে তার শব্দটুকু কানে এলো না। ফুরিয়ে গেছে কে তার জীবন থেকে। স্পর্শটুকু তার নিশ্চিহ্ন করে মুছে গেল হৃদয়ের চক্রবাল থেকে। না না, কখনোই না। এই তার অন্তরের কথা, এই সত্য। ব্যর্থ প্রেমের বিদীর্ণ বিশুষ্ক কাণ্ডে এই তিনটি কথা যেন বঞ্চনার রক্ত পলাশ। না না, কখনোই না। কখনো দেখা পাবই না তার, কখনো শুনবে না তার কণ্ঠ, কখনো মিলবে না তার মৃদুতম স্পর্শ। যন্ত্রণার অগ্নিদহনে শুধু একখানা হাত নয়, সারা হৃদয়কে পোড়ালেও ফিরে পাবে না মুহূর্তের সার্থক প্রেম।
হৃদয়প্লাবী দুঃখের জোয়ার ভেঙে পড়তে চাইল কণ্ঠের তটে। সশব্দ কান্নাকে রোধ করার জন্য পোড়া বাঁ হাতখানা সে চেপে ধরল মুখের উপর। হাতে কোনো যন্ত্রণা নেই, ওষ্ঠে শুধু অঙ্গারের স্বাদ, ব্যর্থ বাসনার রিক্ত তিক্ত অঙ্গার। শেষ হলো লাস্ট ফর লাইফের বঙ্গানুবাদ জীবন পিয়াসার তৃতীয় পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরব। ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।